আমরা শুরু করি, হ্যাঁ? ও, সে ক্যানভা, তাই না? ক্যানভাতে কি অনেক সমস্যা না কিছু জায়গায় সমস্যা, তাই না? হুম, হুম। আচ্ছা, আচ্ছা, তাহলে একটা কাজ করেন। আগে হচ্ছে মানে একটু চেষ্টা করেন বা আপনার ব্যাচমেট যারা তাদের কাছ থেকে একটু হেল্প নেন। আর কি করা যায়? আচ্ছা, দেখি আমি অন্য একদিন এনে আর ওটা সমস্যার সমাধান করে দিবেন, ঠিক আছে? মানে খুব বেশি টেনশন করার কিছু নাই। আজকে আমরা আমাদের ক্লাস কন্টিনিউ করি। ওকে। এখন গত ক্লাসে আমরা মূলত ওয়েবসাইট কি, ওয়েবসাইটের মেট্রিক্স কি, এগুলো নিয়ে আলোচনা করছিলাম আর কি। তো বিষয়টা কি যে দেখেন, আমি আপনাদেরকে কয়েকটা উদাহরণও দেখাইছিলাম বা কিছু সাজেশনও দিছিলাম। এগুলো কিন্তু কন্টিনিউ করতে হবে। আর ডিজিটাল মার্কেটিং আসলে মানে স্কিল বলেন বা স্ট্র্যাটেজি বলেন, এর চেয়ে বেশি হলো নিজের উপলব্ধি। আপনি যত ভালো মার্কেট বুঝবেন, যত ভালো প্ল্যাটফর্মটা বুঝবেন যে এখানে ডিল কেমনে হয়, সেল কেমনে হয়, মানুষ কিভাবে এনগেজ হয়, তখন আপনি ডিজিটাল মার্কেটিং আরো মানে ইফেক্টিভ ওয়েতে করতে পারবেন। এই জন্য আমি কতদিন ওই যে উদাহরণ দিছিলাম যে আপনারা বিশেষ করে বাংলাদেশি যারা ভালো ভালো দেশে থাকে তাদের ব্লগ গুলো দেখবেন, ভিডিও দেখবেন। তাহলে আপনার মানে একটা কালচার ডেভেলপ হবে এবং একটা মানে কি বলে এটা, নলেজ ডেভেলপ হবে ওই কালচার সম্পর্কে বা ডিজিটাল প্ল্যাটফর্ম গুলো সম্পর্কে। ঠিক আছে, এটা খুবই জরুরি। কারণ ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করতে গেলে ওই নলেজ বা ওই কালচার যদি আমার ডেভেলপ না হয় তাহলে আসলে এই কাজগুলো করা একটু কঠিন হয়ে যায়। অনেক ক্ষেত্রে আপনি কানেক্ট করতে পারবেন না যে আরে ভাই এটা কি সম্ভব বা এটা কি হয়, এটা কিভাবে পসিবল। তো এই জন্য আমি আপনাদের ওই সাজেশন গুলো দিছি, আপনারা অবশ্যই এগুলো ফলো করবেন। আর পাশাপাশি হচ্ছে একটু আপনারা সেলফ স্টাডি যেগুলো বলে, এখন সেলফ স্টাডি বলতে আমি এখানে ইউটিউব টিউটোরিয়াল দেখতে নিষেধ করব, ঠিক আছে? এখন ইউটিউব টিউটোরিয়াল দেখার কোনো প্রয়োজনীয়তা নেই। অ্যাটলিস্ট ডিজিটাল মার্কেটিং বা আমরা যে যে স্কিল এখানে এখন শিখতেছি এগুলো যে কোনো ইউটিউব টিউটোরিয়াল দেখার প্রয়োজন নেই। কারণ কি যে এটা না মানে দেখবেন না কি কারণে? প্রথমত হলো যে ইউটিউবের টিউটোরিয়াল গুলোতে 10 মিনিটে অনেক বিষয় বুঝাই দেওয়া হয়, ঠিক আছে? এটা একটা জিনিস। দ্বিতীয়ত হলো ম্যাক্সিমাম টিউটোরিয়াল পুরাতন হয়ে গেছে। আপনারা যেগুলো ভালো ভালো দেখবেন অনেক ভিউজ, এগুলো 1 বছর 2 বছর আগে পাবলিশ করা। তো ওই ট্রেন্ডের বা ওই স্ট্র্যাটেজির অনেক কিছু এখন নাও মিলতে পারে। তৃতীয়ত, আমরা একভাবে শিখতেছি, সে আর একভাবে দেখাচ্ছে, বা তার ওইখানে দেখবেন আপনি সব ইনফরমেশন গুলো মানে একদম যে এলাবোরেটলি পাবেন সেটা হয় না। হ্যাঁ, কারণ সে তো তার ভিডিওতে ভিউ আসে যেন সেইভাবে টিউটোরিয়ালটা তৈরি করে। তো বিষয়টা হলো যে আমরা ইউটিউব টিউটোরিয়াল দেখবো কখন? আমরা মোটামুটি একটা নলেজ যখন হয়ে যাবে তারপরে গিয়ে দেখবো। কারণ আপনার জ্বর হলে যেরকম আপনি একই সাথে 2 ডাক্তারের ওষুধ খাবেন না, তাই না? খেলে আরো বেশি আপনি অসুস্থ হবেন। সেখানেও ব্যাপারটা সেম, যে আমি যেভাবে শেখাচ্ছি আমার শেখানোর ধরন আর একজনের দেখানোর শেখানোর ধরন এক নাও হতে পারে। তো ওইগুলা হইলে কি হয়, কনফিউশন তৈরি হয়। দেখবেন আপনি একটার সাথে আরেকটা কানেক্ট করতে পারতেছেন না। সেই কারণে এত টিউটোরিয়াল বা অন্য এসব কিছু দেখার দরকার নেই, আমরা ক্লাসে যতটুকু করবো এইটুকু বুঝলেই হয়েছে। আর প্র্যাকটিসের জন্য বা অন্যান্য নলেজ গেদার করার জন্য সেক্ষেত্রে আপনি দু একটা ভিডিও, এই যে ব্লগ ফ্লগ এগুলো দেখতে পারেন। বা আপনি কিছু কোর জিনিস আছে যেগুলো নিয়ে দেখা যায়, যে ধরেন আপনি সে ফর এক্সাম্পল মেটার এখন মার্কেটিং পলিসি কি আছে এটা নিয়ে একটা ভিডিও দেখতে পারেন। গুগলের সার্চ ইঞ্জিন নিয়ে কি পলিসি আছে, সার্চ ইঞ্জিন কিভাবে আরো আপ টু ডেট হচ্ছে, এগুলো নিয়ে আপনি ভিডিও দেখতে পারেন। বাট স্পেসিফিক স্কিল গুলোর উপরে বেস করে কোনো ভিডিও দেখার প্রয়োজন নেই। দেখলে আরো কনফিউশন ক্রিয়েট হবে কিন্তু, ঠিক আছে? মানে এটা কয়েকজন হয়েছে এর আগে আমি দেখছি। হ্যাঁ, তারা ওই ক্লাসের চেয়ে টিউটোরিয়াল বেশি, মানে ক্লাসে অল্প একটু করে টিউটোরিয়াল দেখে বাসায় গিয়ে। পরে যে কিছুই বোঝে না, ঠিক আছে? তাদের কিন্তু সমস্যা হয়ে যায়, তো এটা দেখার দরকার নেই। যাই হোক, তো আমি একটু সামারাইজ করি আমাদের মোটামুটি এ পর্যন্ত যে ক্লাসগুলো হইলো। আমরা আসলে ডিজিটাল মার্কেটিং এ যে কয়েকটা সেগমেন্টে কাজ শিখবো তার ভিতরে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে আমরা এখন কাজটা করতেছি বা আমরা এখন শিখবো। বা এখানে আমার 20টা মতো ক্লাস চলে যাবে এসইও এর উপরে।
আর এসইও মূলত আমরা শেখার কারণ হলো আমরা ওয়েবসাইট গুলোকে গুগলের টপ পজিশনের র্যাঙ্কে নিয়ে আসার জন্য এসইও করতেছি। এবং টপ পজিশনে আনার কারণ কি? কারণ হলো আমি টপ পজিশনে আনলে প্রচুর পরিমাণে ভিজিটর আসবে, আর ভিজিটর আসলে আমার ওয়েবসাইটে ইনকাম হবে। এটাই হলো আমার মেন টার্গেট, একটা ওয়েবসাইটকে টপ পজিশনে নিয়ে আসার। কারণ আমি একটা ওয়েবসাইট যদি বানাই, আমি আপনি কোনো সেলিব্রিটি না, বা আমি আপনি নাম করা কেউ না যে আমার ওয়েবসাইটের নাম সবাই জানবে। এটাই তো স্বাভাবিক। তো আমার ওয়েবসাইটে মানুষ কিভাবে ভিজিট করবে? ভিজিট করবে যখন গুগলে সে কোনো একটা তথ্য জানতে চাবে, বা সে কোনো কিছু জানার উদ্দেশ্যে সার্চ করবে। ওই টপিকে যদি আমার ওয়েবসাইটে কন্টেন্ট থাকে, আমার ওয়েবসাইটটা যদি তার সামনে আসে, তখন সে কিন্তু এমনিই আমার ওয়েবসাইটে যাবে। আর আমার ওয়েবসাইটে যখন সে এমনি যাবে, তখন এরকম পৃথিবীর প্রত্যেক দেশ থেকে বা প্রত্যেক প্রান্ত থেকে এরকম প্রচুর মানুষ কিন্তু আমার ওয়েবসাইটের ভিতরে ঢুকবে। আর এই যে ট্রাফিক ঢোকা বা ভিজিটর ঢোকা, এইটা আসলেই আপনি বিভিন্ন ভাবে ওয়েবসাইট থেকে ইনকাম করতে পারেন। সেটা আমি বলছি কি, গুগলের অ্যাডসেন্স দিয়ে ইনকাম করা যায়, মানে অ্যাড দেখানোর মাধ্যমে, অ্যাফিলিয়েটের মাধ্যমে, প্রোডাক্ট সেলের মাধ্যমে, সার্ভিস সেলের মাধ্যমে, আপনি যেভাবে চান। আরো অনেক পদ্ধতি আছে। মূলত হলো আমার আগে ট্রাফিক লাগবে বা ভিজিটর লাগবে। কারণ ট্রাফিক বা ভিজিটর না থাকলে আপনার ওয়েবসাইটে কোনো মূল্য নাই। ঠিক আছে? তো এইটার উদ্দেশ্যেই আমাদের এসইওর কাজ শেখা। আর এই কারণে আমরা গতদিন ওয়েবসাইটের স্ট্রাকচার নিয়ে আলোচনা করেছিলাম, বা একটা ওয়েবসাইটের কিছু মেট্রিক নিয়ে আলোচনা করেছিলাম। আজকেও একটু সামারাইজ করে দিই যে যে কোনো একটা ওয়েবসাইট আমরা জাস্ট একটু বসাই। তো একটু সামারাইজ করি, সেটা হলো একটা ওয়েবসাইট আমরা অ্যানালাইসিস করার ক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস দেখছিলাম। মনে করেন এটা একটা ওয়েবসাইট investopedia.com, ঠিক আছে? তো এই ওয়েবসাইটটা আমরা গত ক্লাসে অ্যানালাইসিস করছিলাম, তাই না? মনে হয় এটাই। তো এখন একটা ওয়েবসাইট আমরা তুলনা করছিলাম হলো একটা বইয়ের ডিজিটাল ভার্সনের সাথে, তাই না? যে একটা ওয়েবসাইট, এটাকে যদি আপনি প্রিন্ট আউট করেন, তাহলে এটা একটা ধরেন বই হিসাবেই কিন্তু আহ, দাঁড়াবে শেষমেশ, তাই না? এখানে প্রত্যেকটা পেজে দেখেন বিভিন্ন বিষয়ে কন্টেন্ট আছে। সো প্রত্যেকটা পেজ যদি প্রিন্ট আউট করে একসাথে করেন, তাহলে এটা একটা বই হবে। আর একটা বইয়ের যেরকম নাম থাকে, একটা ওয়েবসাইটেরও নাম থাকে। সেই নাম বা অ্যাড্রেসকে আমরা বলি হলো ডোমেইন অ্যাড্রেস। এবং এই ওয়েবসাইটটাকে আপনি অ্যানালাইসিস করবেন তার ডোমেইন অ্যাড্রেস দিয়েই। ঠিক আছে? তো সেই নিরিখে আমরা হচ্ছে এখানে ডোমেইনটা বসাইছিলাম, সার্চ দিছিলাম, দেওয়ার পরে আমার এখানে কিছু মেট্রিক্স আসছিল, তাই না? তো এই মেট্রিক্স গুলা গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। তো প্রথমত ছিল হলো অথরিটি স্কোর। মানে একটা ওয়েবসাইট নিয়ে যখন আমরা কাজ করব, ওয়েবসাইট আসলে বাইরে থেকে এইভাবে দেখে কিছুই বোঝার উপায় নেই। মনে করেন যে আমরা উদাহরণ এইভাবে দিয়েছিলাম যে একটা মানুষকে বাইরে থেকে দেখে বোঝা যায় না, কারণ তার মেডিকেল কন্ডিশন আমরা জানতে চাই। তাহলে তাকে কিছু টেস্ট করাইতে হবে। এই টেস্ট গুলো করালে রিপোর্ট হাতে পেলে তখন আমরা বুঝবো যে তার মেডিকেল কন্ডিশন কি বা হেলথ কন্ডিশন কি। তো একটা ওয়েবসাইটের ক্ষেত্রেও সেম, যে তাকে বাইরে থেকে দেখে আসলে কিছুই বুঝতে পারবেন না। তার কিছু মেট্রিক্স বা রিপোর্ট আমাদেরকে দেখতে হবে এবং অ্যানালাইসিস করতে হবে। ঠিক আছে? তো ঠিক সেই কারণেই আমরা এই ওয়েবসাইটটাকে অ্যানালাইসিস করেছিলাম, এবং করতে গিয়ে আমরা এখানে কিছু মেট্রিক্স দেখছিলাম। এখন এই মেট্রিক্স গুলা কোনটা কি? তো প্রথমত ছিল হলো অথরিটি স্কোর। অথরিটি স্কোর মিনস একটা ওয়েবসাইট, মনে করেন তার, আমরা গতদিন এইভাবে বিষয়টা বুঝছিলাম যে ধরেন একটা ওয়েবসাইট, এখানে 100 পেজ আছে বা 200 পেজ আছে। তো এই প্রত্যেকটা পেজ কিন্তু স্কোরিং এর আওতায়। ধরেন আমরা একটা এক্সাম যখন দিই, আমাদের টোটাল রেজাল্টটা হয় ওই এক্সামে যতগুলো সাবজেক্টে আমরা এক্সাম দিছি সেগুলোর উপরে বেস করে, তাই না? তখন 10টা সাবজেক্ট ছিল, তাহলে আপনার রেজাল্ট তো নিশ্চয়ই একটা সাবজেক্টের উপরে হবে না। 10টা সাবজেক্টের টোটাল হিসাব করে তারপরে আপনার রেজাল্টটা দাঁড়াবে। তো একটা ওয়েবসাইট, মনে করেন একটা ওয়েবসাইটে তো অনেকগুলো পেজ থাকতে পারে, 200, 500, 100, 50, 20, যে কয়টা থাকে। তাহলে ওই টোটাল ওয়েবসাইটের পারফরমেন্স আসলে হিসাব হবে টোটাল যতগুলো পেজ আছে প্রত্যেকটা পারফরমেন্সের উপরে। ঠিক না? মনে করেন আপনি অনেকগুলো সাবজেক্টে এ প্লাস পাইছেন, বাট একটাতে ফেল করছেন, তার মানে টোটাল আপনার এক্সামে কিন্তু ফেল রেজাল্ট আসবে। স্বাভাবিক না? রেজাল্টটা তো এইভাবে হয়। তো একটা ওয়েবসাইটের ক্ষেত্রেও সেম, যে প্রত্যেকটা পেজের রিপোর্ট অ্যানালাইসিস করে বা প্রত্যেকটা পেজের আপনার স্কোরিং করে দেন টোটাল ওয়েবসাইটের স্কোরিংটা করা হয়। সো অথরিটি স্কোরটা হলো সেটা, যে আপনার প্রত্যেকটা পেজকে হিসাব করা হয় আউট অফ 100, মানে প্রত্যেকটা পেজকে 100-র ভিতরে স্কোরিং করা হয়। এখানে অনেকগুলো প্যারামিটারের হিসাবে স্কোরিংটা হয়, এগুলো আমরা পরে আসবো। আপাতত বুঝেন যে প্রত্যেকটা পেজকে 100-র ভিতরে স্কোরিং করা হয়। করে ধরেন
আমার টোটাল 10টা পেজ আছে, তাহলে 10টা পেজ আমার টোটাল স্কোর আসলো, সে ফর এক্সাম্পল মনে করেন যে আম, কত বলা যায়, ধরেন 900, তাহলে 900 রে 10 দিয়ে ভাগ দেন, তাহলে কত হয়, 90। তাহলে আমার টোটাল অথরিটি স্কোর দাঁড়ালো হলো 90। মানে আমার টোটাল পেজগুলো স্কোরকে যোগ করে আমরা যতগুলো পেজের স্কোর পাইলাম তাকে অ্যাভারেজ বের করলে যে রেজাল্টটা হয় সেটাই হলো অথরিটি স্কোর। ঠিক যেভাবে আমাদের রেজাল্টে জিপিএ হিসাব করা হয়, যে আপনি টোটাল কয়টা সাবজেক্টে কত মার্ক পাইছেন, কোনটাতে এ প্লাস, কোনটাতে বি, কোনটাতে এ, সবকিছু মিলে আপনার স্কোর কত। হ্যালো, আসসালাম। হ্যাঁ, ইমরান নাকি? আমি ক্লাসে আছি তো, দ্রুত বলেন। অফ পেজেসি তো ওইরকম কোনো পোর্টফোলিও না, ব্যাকলিংক, কিওয়ার্ড রিসার্চ এগুলো দিলে হয়। ওগুলো তো ফাইল আপনাদের কাছে ছিল তো মনে হয়। ও, আচ্ছা দেখে আমি ফ্রি হয়ে দিয়ে দেবেন, ঠিক আছে। ওকে, ঠিক আছে। ওকে। তো এখন দেখছেন এই ফোন খুব ডিস্টার্বিং জিনিস, তাল কেটে গেলে ইয়ে হয়ে যায়। তো বিষয়টা হলো যে আপনার টোটাল ওয়েবসাইটের প্রত্যেকটা পেজের স্কোর আমরা এগুলো একসাথে করে যখন এর এভারেজ বের করি, তাহলে ওইটা বের হয় টোটাল ওয়েবসাইটের আসলে স্কোর কত। তাহলে সেটাই হলো আমার মূলত এখানে অথরিটি স্কোর। এখন আমরা অথরিটি স্কোর দেখে আসলে কি বুঝবো, আমি বলছিলাম যে কোন ওয়েবসাইটের অথরিটি স্কোর যদি 60-এর উপরে হয় তাহলে সেগুলো টপ লেভেল ওয়েবসাইট। কোন ওয়েবসাইটের অথরিটি স্কোর যদি 30 থেকে 60-এর ভিতরে হয় সেগুলো মিড লেভেল। আর 0 থেকে 30-এর ভিতরে হলে সেটা বিগিনিং লেভেল বা শুরুর পর্যায়ে আছে। তাহলে এই ওয়েবসাইটটা কোন লেভেলে, টপ লেভেলে আছে, ঠিক আছে। এরপরে আছে হলো ট্রাফিক বা অর্গানিক সার্চ ট্রাফিক। এখন ট্রাফিক বলতে আসলে আমরা ভিজিটরকে বুঝি, যে একটা ওয়েবসাইটে যে ভিজিটররা ভিজিট করে তাকে আমরা বলি কি, ট্রাফিক। বুঝা গেল? ধরেন একটা ওয়েবসাইটে আপনি, এই যে আমি এই ওয়েবসাইটে ঢুকলাম, তাহলে একটা কি হলো, ট্রাফিক জেনারেট হলো, ঠিক আছে। এটা একটা ট্রাফিক জেনারেট হলো। তো অর্গানিক সার্চ ট্রাফিক কি, অর্গানিক সার্চ ট্রাফিক বলতে আমরা যখন কোনো কিছু গুগলে সার্চ করি, মনে করেন আমরা সার্চ করলাম ডিজিটাল মার্কেটিং, তো এই যে ওয়েবসাইট গুলা বা ওয়েব পেজ গুলো আসলো, এইখান থেকে আমরা যে কোনো পেজে যদি ঢুকি, ধরেন এই পেজে আমি ঢুকলাম, এইটা হলো একটা অর্গানিক ট্রাফিক, ঠিক আছে। আর আরেকটা ফর্ম আছে, সেটা হলো ডাইরেক্ট ট্রাফিক। দ্যাট মিন্স আমি যদি এই ওয়েব পেজ বা এই ওয়েবসাইটের অ্যাড্রেসটা ধরেন আমার কপি করা আছে বা সেভ করা আছে, বা ধরেন কোনো কারণে এই ওয়েব অ্যাড্রেসটা আমার মুখস্থ, তখন আমরা কি করি, ডিরেক্ট যে এখানে সার্চ করি না, কিছু কিছু ওয়েবসাইট তো আমরা ডিরেক্ট সার্চ করি, তাই না? সো এই যে ডিরেক্ট আমরা এখানে ঢুকি এটাকে বলা হচ্ছে ডাইরেক্ট ট্রাফিক, ঠিক আছে। আর আমরা হিসাব করতেছি মূলত অর্গানিক ট্রাফিক, কারণ কি, আমার আসলে কাজই যে সার্চ ইঞ্জিনের থ্রুতে কতজন যাচ্ছে, মানে এখানে কাহিনী আছে। সার্চ ইঞ্জিন থেকে এত বেশি মানে মানুষের টার্গেট থাকে কেন, আপনি হিসাব করেন, গুগল প্রত্যেক দিন অ্যারাউন্ড 8 বিলিয়ন অফ ডেটা প্রসেস করে, অ্যারাউন্ড 8 বিলিয়ন। তার মানে মানুষ কি পরিমাণে গুগলের উপর ডিপেন্ডেন্ট, একটু চিন্তা করে দেয়। যে আমাদের যা জানার দরকার হয় গুগলে যে সার্চ করি, যা জানতে চাই গুগলে, তাই না? তাহলে এই যে গুগলে এসে মানুষের সার্চ করার অভ্যস্ততা, এই কারণেই আমাদের টার্গেট হলো আমি যদি গুগলে টপ করতে পারি, আমাকে এমনিই মানুষ আমার ওয়েবসাইটে ঢুকবে। ধরেন এই যে ওয়েবসাইটে আমি ঢুকলাম, এই যে কি, সিম্পলি, কি সিম্পলি লার্ন ডট কম, এই ওয়েবসাইটের অ্যাড্রেস আমরা আগে কখনো জানতাম, দেখছি মুখস্থ আছে কি, তারপরে ঢুকছি, কারণ কি, এটা গুগলের সেকেন্ড পজিশনে আছে। তো আমার ওয়েবসাইটের পেজ গুলোকে যদি এরকম আমি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এই পজিশন গুলোতে আনতে পারতাম, তাহলে মানুষ তো আমার ওয়েব পেজ গুলোতে এমনি এমনি ঢুকবে, অটোমেটিক্যালি ঢুকবে। বোঝা যাচ্ছে কথাগুলো? হুম, শিওর। গান কি করতেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠান্ডা লেগেছে। এখন আহ মানে না বুঝতে পারলে আমাকে কিন্তু বলতে হবে, ঠিক আছে। কারণ আপনারা যে বিষয়গুলো দেখতেছেন এখন, এগুলো কিন্তু প্রথম দেখতেছেন অনেক কিছু, তাই না? এবং এগুলো আগে থেকে জানার কথাও না। তো যেহেতু প্রথম দেখতেছেন, সেহেতু আপনারা হচ্ছে বিষয়গুলো যদি একটু ভালোভাবে না বুঝেন তাহলে কিন্তু পরবর্তীতে। তো এখন দেখেন বিষয়টা কি, আহ
এখন দেখেন, তাহলে আমাদের টার্গেট হলো যে আমাদের ওয়েবসাইটে যেহেতু ভিজিটর লাগবে, কারণ ওয়েবসাইটে ইনকাম হতে গেলে ভিজিটর মাস্ট। ধরেন এই ইনস্টিটিউট, এই ইনস্টিটিউটে যদি স্টুডেন্ট না হতো তাহলে ইনস্টিটিউটের ইনকাম হইতো? ইনকাম নাই। তো ব্যাপারটা হলো এখানে যে আপনার ওয়েবসাইটের ইনকামের জন্য আপনার ভিজিটর লাগবে। ধরেন ইউটিউব চ্যানেল, আপনার ইউটিউব চ্যানেল আপনি বানাইছেন, ভিডিও দিচ্ছেন, বাট ভিউ হয় না, লাভ আছে নাই? মানে যে কোনো জায়গায় মানুষের উপস্থিতি যদি না থাকে সেখানে ইনকাম নেই। ধরেন আপনাকে আমি বললাম যে ভাই একটা মার্কেটিং করতে হবে, আপনি কিছু মানুষকে এই তথ্যটা জানাচ্ছেন, আর আপনি একটা ফাঁকা মাঠে যদি মাইক বাজায় বলে আছেন, তাহলে সেটা তো লাভ নেই। আপনি মার্কেটিং করতে চাইলে ওই মনিহারের যে জায়গায় জ্যাম লেগেছে ওইখানেই যাবেন, কারণ ওইখানে মানুষ আছে। তো ব্যাপারটা হলো যে যেখানে মানুষ আছে সেখানে মার্কেটিং করতে হয়। তাহলে মানুষ আছে সার্চ ইঞ্জিনে, কারণ মানুষ গুগলে এসে সার্চ করে, প্রতিনিয়ত করতেছে। তাহলে এইখানে যদি আমি টপ করতে পারি তাহলে আমার সেইখান থেকে সবচেয়ে বেশি বেনিফিট আসবে। তো সেটাই আমাদের টার্গেট। আর এইখানে অর্গানিক ট্রাফিকটা এই কারণে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ আমার ওয়েবসাইটে যত বেশি ট্রাফিক আসবে বা যত বেশি ভিজিটর আসবে তত বেশি ইনকাম হবে। ঠিক যেরকম ইউটিউব চ্যানেলে যত বেশি ভিউ হবে তত বেশি ইনকাম। তো এখানেও সেম, যে আপনার ওয়েবসাইটে যত বেশি মানুষ আসবে তত বেশি ইনকাম। মানে সবচেয়ে সিম্পলি বুঝবেন যে ওয়েবসাইট যদি একটা দোকান হয়, দোকানে যত বেশি কাস্টমার আসবে তত বেশি সেল হবে, এটা স্বাভাবিক, তাই না? তাহলে ওয়েবসাইটে আমার যত বেশি কাস্টমার আসবে তত বেশি ইনকাম হবে। এখন দোকানে কাস্টমার কেন আসবে? ধরেন একটা দোকান আপনি দিলেন, আপনার দোকানে কেন কাস্টমার আসবে? বা আমরা ধরেন আমাদের বেশ কিছু পছন্দের দোকান থাকে বা বেশ কিছু পছন্দের জায়গা থাকে, আমরা সেখান থেকেই কিনি, সেখানে যাই। কেন যাই? কয়েকটা কারণে যাই। প্রথমত হলো তার প্রোডাক্টের কোয়ালিটি হয়তো বা ভালো। দ্বিতীয়ত হলো তার দোকান ডেকোরেশন বলেন বা এই জিনিসগুলো ভালো। তারপর যেটা বলেন সেটা হলো আপনার মনে করেন যে তার ব্যবহার ভালো। এবং তারপরে যেটা সেটা হলো তার প্রাইসিং রেঞ্জটাও ভালো। এই সবকিছু মিলে আমরা ওই দোকানটা পছন্দ করি, যে ঠিক আছে এই দোকান থেকে আমি কিনবো, রিলায়েবল সবকিছু। ঠিক না? বিষয়টা এরকম না? তো এখন একটা ওয়েবসাইটে আসলে মানুষ ঢুকে সে কি চায়? সে চায় সঠিক ইনফরমেশন। আরে ভাই, হ্যালো, আসসালাম। সকাল তো ভাই এখন তো প্রায় 12টা বাজে। আচ্ছা আপনি, আহ আমি তো ক্লাসে আছি, আমি বের হয়ে আপনাকে জানাচ্ছি, ঠিক আছে? ওকে, ওকে। এখন ফ্যাক্ট যেটা সেটা হলো আমাদের ওয়েবসাইটে মানুষ যখন আসবে, এই ওয়েবসাইটে আসলে পরে সে চাইবে সঠিক ইনফরমেশন। বা আপনি যে বিষয়টা রিভিউ করতেছেন, সাপোজ আপনি একটা প্রোডাক্টের রিভিউ করতেছেন, যে প্রোডাক্ট সম্পর্কে একটা প্রপার গাইডেন্স যেন থাকে বা প্রপার ইনফরমেশন যেন থাকে, সবকিছু মিলায় ওয়েবসাইটের উপর যেন আপনি ডিপেন্ড করতে পারেন, সেটাই তো আপনি চাইবেন। তো আমাদেরও টার্গেট সেটা, যে একটা ওয়েবসাইটের ভিতরে আমরা সেই অথরিটি গুলো ক্রিয়েট করব যেগুলো দিয়ে মানুষ আসলে ডিপেন্ড করতে পারে। আর মানুষ যদি ডিপেন্ড করে তাহলে গুগল এমনি আপনারা ভালো বলবে। বুঝতে পারছেন? মনে করেন যে আপনি একটা ওয়েবসাইটে মিসগাইডেড ইনফরমেশন দিলেন, বা কোনো কারণে আপনি ধরেন যে ইনফরমেশন গুলো দিলেন সেগুলো 5 বছরের পুরানো, তো এইটা এখনকার যুগে ধরা কোনো ঘটনা না। মানে হিসাব করে দেখেন আপনি, মানে গুগলের কাছে এটা কোনো বিষয়ই না ধরা, যে আপনি আপনার ওয়েবসাইটে মিসগাইডেড ইনফরমেশন দিচ্ছেন, বা আপনি ব্যাকডেটেড ইনফরমেশন দিচ্ছেন, বা আপনার ওয়েবসাইটে মনে করেন আপনি কন্টেন্ট লিখলেন প্রচুর বানান ভুল, প্রচুর গ্রামাটিক্যাল মিস্টেক। আবার কি হলো, যেরকম অথরিটি ক্রিয়েট করার জন্য কিছু জিনিস আছে। কথার কথা, ধরেন আপনি একটা বাংলা বই পড়তেছেন, আর বাংলা বই পড়তে পড়তে ওর ভিতরে মনে করেন সায়েন্সের কিছু বিষয় ঢুকাই দিচ্ছে, ওই বইটা কি অথরিটি ক্রিয়েট করবে? আপনি বলবেন আরে ভাই কিরকম বই, বাংলা বইয়ের ভিতরে আবার সায়েন্সের বিষয় ঢুকাই দিছে। আবার কিছু দেখলেন আপনার ইতিহাস ঢুকাই দিছে, তখন আপনি কিন্তু ওই বই পড়ে বিরক্ত হবেন। তো একটা ওয়েবসাইটের ক্ষেত্রেও ওইরকম বিষয় আছে, যে আপনি যে বিষয়গুলো কাভার করতেছেন আপনি যেন সম্যকভাবে কাভার করেন। গুগল এটাই বলে যে আপনি হ্যাঁ মাল্টিপল বিষয় কভার করেন, তাহলে প্রত্যেকটা বিষয়কেই আপনি গুরুত্ব দেন। আপনি একটা ইতিহাস, একটা পাতিহাস, একটা উম, কবিতা, একটা অমুক, একটা তমুক এনে আপনি কন্টেন্ট লিখে দিলেন আর ওয়েবসাইট র্যাঙ্ক করে বসে থাকবে, এটা ভাবার কোনো কারণ নেই। আপনি যে বিষয়গুলো কভার করতে চান কমপ্লিটলি সেই বিষয়ের উপরে আপনি মানে ফোকাস দেন এবং সেই বিষয়গুলোকে টার্গেট করে আপনার ওয়েবসাইটে সাজান। মনে করেন একটা ইউটিউব চ্যানেল বানাবেন আপনি, মানে আপনার টার্গেট হলো রেসিপির ভিডিও বানানো।
কারণ আপনি একটা রেসিপি দিলেন, একটা গান দিলেন, একটা কবিতা দিলেন, একটা নাটক দিলেন, একটা অমুক দিলেন, একটা তমুক দিলেন, ওই চ্যানেলে কিন্তু অথরিটি দাঁড়াবে না, লোকজন দেখবে না। দেখবেন, খেয়াল করে দেখবেন যে আমরা এক একটা চ্যানেল, আমরা কিন্তু ইউটিউবে বিভিন্ন চ্যানেল আমাদের পছন্দের আছে, আমরা সেই চ্যানেলগুলোতে যে সেই ধরনের ভিডিও দেখতেই পছন্দ করি। যখন যেটাতে মুভি রিভিউ করতেছে, আমরা ওই চ্যানেলে যে এক্সপেক্ট করি যে মুভি রিভিউ থাকবে। যে চ্যানেলে আমরা মনে করেন যে রান্নার ভিডিও দেখি, আমরা এক্সপেক্ট করি যে এটাতে রান্নার ভিডিওই থাকবে। যেটাতে নাটক দেখি সেটাতে নাটকই থাকবে, এটা এক্সপেক্ট করি। তো একটা ওয়েবসাইটেরও এরকম ব্যাপার স্যাপার থাকে যে আপনি যে বিষয়গুলো নিয়ে কাজ করতেছেন, ধরেন আপনি একটা ওয়েবসাইট বানাচ্ছেন ডিজিটাল মার্কেটিং এর উপর, ওর ভিতরে ডিজিটাল মার্কেটিং এর ইনফরমেশন থাকা উচিত। ওর ভিতরে অন্য জিনিসপত্র, হ্যাঁ, আপনি মাল্টিপল করতে পারেন, যে একটা পোর্শন রাখলেন ডিজিটাল মার্কেটিং, একটা গ্রাফিক্স, একটা ওয়েব, একটা এআই, একটা মনে করেন যে ভিডিও এডিটিং। সো তাহলে কি হলো, প্রত্যেকটা বিষয়ের উপরে আলাদা আলাদা যেহেতু ক্যাটাগরি করা আছে, ওর ভিতরে যে ওই বিষয়টা সম্পর্কে জানা সম্ভব। এবং গুগল ওইটাই বলে যে আপনার ওয়েবসাইটে যেহেতু একটা বই, তাহলে একটা বইয়ের ভিতরে সম্যক ইনফরমেশন যেন থাকে। এটা তো ভুলভাল ইনফরমেশন দিলে বা অর্ধেক ইনফরমেশন দিলেন, অর্ধেক দিলেন না, এটা করার সুযোগ নেই। হ্যাঁ, এখন সবগুলো যে একসাথে দিতে পারবেন সেটাও না, কিন্তু ওই কন্টিনিউটিটা ধরে রাখতে হবে, তাই না? ধরেন আপনি একটা ওয়েবসাইট বানাইছেন, এখন আপনি কি প্রথম দিনই ওটাতে 100 কন্টেন্ট পাবলিশ করে দিতে পারবেন? পারবেন না। আপনি 100 কন্টেন্ট প্ল্যান করলেন যে আগামী 6 মাসে, তো গুগল দেখবে যে ধরেন আজকে বা এই মাসে আপনি কয়টা কন্টেন্ট পাবলিশ করছেন, এখন এই কন্টেন্ট গুলোর ধরন কি, কোয়ালিটি কি। এটা যদি ভালো হয় তাহলে গুগল বুঝবে যে না, আপনি ভালোর তালিকায়। তো ওইভাবেই মূলত দাঁড়ায় কিন্তু ওয়েবসাইট গুলো, ঠিক আছে? আপনি সবসময় ট্রাই করবেন যে একটা ওয়েবসাইটকে ওয়েবসাইট হিসেবে না ভেবে বাস্তবতার সাথে মিল করতে, তাহলে সুবিধা হবে। ধরেন একটা পত্রিকা, পত্রিকাতে কি থাকে, আপনার প্রথম যে পেজটা থাকে ওইখানে সব লিড নিউজ গুলো থাকে, দ্বিতীয় পেজে কলাম থাকে, তারপরে থাকে সম্পাদকীয় থাকে, এরপরে বিনোদন, খেলা, হাবিজাবি বিভিন্ন পেজ থাকে। তো একটা পত্রিকা বানাতে গেলে তো এটা একটা কোর স্ট্রাকচার, এগুলো থাকতে হবে নাকি? তো আপনি এমন একটা পত্রিকা বানাইলেন, কথার কথা, খেলার পেজে একটা খেলার নিউজ দিয়ে আপনি রেখে দিলেন, আর কোনো কিছু কভার করলেন না, এটা তো হবে না। তো ওইটা হলো ফ্যাক্ট যে একটা ওয়েবসাইটের ভিতরেও সেম জিনিসগুলা আমাদেরকে মেনটেন করতে হয়। তো এখন আমি এখানে যে দুইটা প্যারামিটার বললাম অলরেডি, যে একটা হলো অথরিটি স্কোর আর একটা হলো অর্গানিক সার্চ ট্রাফিক, মানে আপনার ওয়েবসাইটে সার্চ ইঞ্জিন থেকে কি পরিমাণে ভিজিটর আসতেছে। তো এই ওয়েবসাইটে ভিজিটর আসতেছে দেখেন মান্থলি 54.3 মিলিয়ন, দ্যাট মিনস 5,40,00,000 উপরে। তো আমরা কতদিন হিসাব করেছিলাম যে পার ভিজিটর 1 টাকা করে ইনকাম করলেও মাসে 5.5 কোটি টাকা ইনকাম আছে এই ওয়েবসাইটে। ব্যাপারটা মানে এত কম না, এর চেয়ে অনেক বেশি হবে, ঠিক আছে? এবং এই প্রপার্টি গুলো কিন্তু অনেক দামে সেল করে দেওয়া যায়, ঠিক আছে? যেমন বাড়ি গাড়ি মানুষ সেল করে না, এই ওয়েবসাইট, ওয়েব প্রপার্টি এগুলো সেল হয়, ঠিক আছে? এবং খুব ভালো দামে সেল করা যায়। তার মান্থলি যে আর্নিং তার 30 গুণ পর্যন্ত দাম ওঠানো যায়, ঠিক আছে? তো এই কারণেই মূলত মানুষ ওয়েবসাইট বানায় বা এই প্ল্যাটফর্ম গুলো নিয়ে কাজ করে। এখানে কোনো ফিলোসফিক্যাল ব্যাপার স্যাপার নাই। অনেকে বলে না ভাই, পড়াশোনা শিখতেছি মানুষের মতো মানুষ হওয়ার জন্য, ওই সমস্ত কথা বলে লাভ নেই। আছে, আপনি মানুষের মতো মানুষের কি হবে, পকেটে টাকা না থাকলে তো এমনিও অমানুষ হয়ে যাবেন, তাই না? তো ব্যাপার হইলো যে আহ ওইসব কথাবার্তা কোনো কিছু না, ওয়েবসাইট মানুষ বানায় টাকা ইনকামের জন্য। এবং এখানে আপনার হিসাবটা হয় ডলারে। তো ডলার হিসাব হইলে এখানে ইনকামটা সেরকম, বাংলা টাকা হিসাব করলে সেরকম হবে, সেটা স্বাভাবিক। আর আরেকটা ইনফরমেশন একটু দিই, সেটা হলো বাংলাদেশ থেকে কেন মানুষ ফ্রিল্যান্সিং এ এত বেশি আগ্রহী, কেন এত ফ্রিল্যান্সিং করতে চায় মানুষ। তো এর পিছনে কাহিনী হলো, ধরেন আমরা যে জব গুলো করি মার্কেট প্লেসে, কথার কথা, আহ, ধরেন আমি গত মাসে আমার টোটাল কাজ করলাম, ওই যে কদিন আপনাদেরকে দেখাচ্ছিলাম, অ্যারাউন্ড কত, ধরেন এখন রানিং আছে প্রায় $2,000 মতো প্রজেক্ট আমার রানিং আছে মার্কেট প্লেসে। তো এখন ধরেন $2,000 সমান বাংলা টাকা হিসেব করলে অনেক টাকা, তাই না? তো এখন আপনি বাংলা টাকা হিসাব করতেছেন বাংলাদেশে বসে, কিন্তু যে ক্লায়েন্ট আপনাকে টাকাটা দিচ্ছে ও কিন্তু ওটা বাংলা টাকায় ক্যালকুলেট করতেছে না। তাহলে আপনি চিন্তা করেন যে আমাদের 1 টাকা সমান মনে হয় উম, ইন্দোনেশিয়াতে কয় টাকা জানো? দাঁড়ান দেখি, 1 BDT টু ইন্দোনেশিয়ান রুপিয়া মনে হয়, দেখেন 132 টাকা, ঠিক আছে? এক বাংলাদেশি টাকা সমান ইন্দোনেশিয়ায় কত? 132 টাকা।
এখন আপনার পকেটে 10 টাকা আছে, আর আপনি কি হিসাব করেন যে আমার কাছে 1320 ইন্দোনেশিয়ান টাকা আছে? কখনো করেন? করেন না। তো এখন ফ্যাক্ট হলো যে আপনি যে ক্লায়েন্ট গুলোর কাজ করতেছেন, ওরা আপনাকে ধরেন $50 একটা কাজ দিচ্ছে, $100 একটা কাজ দিচ্ছে, ও কিন্তু ওটা বাংলা টাকায় গুণ করে আপনারা দেয় না। ওর কাছে $50, $100। ধরেন আপনি আমার কাছে 10 টাকা চাইলেন, ধরেন আমার 10 টাকা লাগবে, দেন, আমি আপনাকে দিলাম। না আপনি কি বলবেন, বা আমি কি বলবো যে আপনারা কিন্তু আমি 1320 ইন্দোনেশিয়ান টাকা দিলাম? আমি হিসাব তাই করবো? কখন করবো না। তো এখন আমাদের দেশে সমস্যা আছে কিছু। সমস্যা হলো কি, দুই ধরনের মানুষ আছে। তো একটা হলো যে জেনে বুঝে নামে, আর একটা হলো না জেনে বুঝে নামে। তো এইখানে ওই যে আমার একটা কাকু ছিলেন, বা কাকু আছে আর কি, বা স্যার। তো উনি একটা কথা বলতো যে ছটাকখানি লেখাপড়া সে আসমানে যায় লাথি মারতে। ঠিক আছে? বা মানে প্রায় প্রায় ডায়লগটা তার ট্রেডমার্ক ডায়লগ আর কি, হ্যাঁ, যে ছটাকখানি লেখাপড়া সে আসমানে যায় লাথি মারতে। ঠিক আছে? তো আমাদের ভিতর ওই ধরনের মানুষ আছে। এরা কি করে, ইউটিউব টিউটোরিয়াল ফিউটোরিয়াল দেখে মনে করেন ফ্রিল্যান্সিং এর একটা জ্ঞান তার ভিতরে ধরেন ডেভেলপ করে। করে যেহেতু মার্কেট প্লেস গুলো ম্যাক্সিমাম ফ্রি, বা আগে ফ্রিতেই ছিল সবকিছু, সে ওই জায়গায় অ্যাকাউন্ট করে। করে এবার ধরেন দু একটা অ্যাপ্লাইং প্রসিডিউর শিখে সে অ্যাপ্লাই করে, করলো। অ্যাপ্লাই করার সময় কি করে, ধরেন একটা জব সে দেখছে, ক্লায়েন্ট বাজেট দিয়ে রাখছে $1000, দিয়ে রাখছে। সে কিন্তু ওই $1000 দেখে প্রথমে বাংলা টাকায় গুণ করে, যে কয় টাকা, বলে বাবা 1,20,000 টাকা, না আমার এত টাকা দিয়ে মনে হয় এই জবে নেবে না। সে দুম করে অ্যাপ্লাই করে ওই জবে $100 বা $50। এটাই হয়, কারণ নিজের উপর কনফিডেন্স নাই তো। ও যে 1,20,000 টাকা একটা জব করে পাইতে পারে, ওর এই কনফিডেন্স গ্রো করে নাই, কারণ তো এফোর্ট দেয় না ওইভাবে। এখন কি হয়, ওই ক্লায়েন্টটা ধরেন স্বাভাবিকভাবে, অনেক ক্লায়েন্ট আছে যে বুঝে, ধরেন আমি আপনার যদি বলি যে ভাই এই ল্যাপটপটা ধরেন সচল ল্যাপটপ, আমি আপনাদের ক্লাস নিচ্ছি না, আমি যদি বলি ভাই এই ল্যাপটপটা 500 টাকায় বিক্রি হবে, আপনি প্রথমে আপনার মনে খটকা লাগবে যে 500 টাকায় সচল ল্যাপটপ বিক্রি হবে, কোনো না কোনো আপনার নিশ্চিত আছে। হ্যাঁ, আর ধরেন ভাই চুরি করে আনেছেন। হ্যাঁ, যেমন আগের দিন আমি বাজারে দাঁড়াইছি, একজন দেখি এলইডি বাল্ব নিয়ে আসছে বিক্রি করার জন্য একটা দোকানে। তো আইনে মানে বাল্বটা মানে যে ফ্ল্যাশ লাইট টাইপের, দাম আছে বেশ, মনে করেন কিনতে গেলে মনে হয় 1000-1500 টাকা দাম। তো সে এসে দেখি ওই দোকানে দাঁড়ায় বলতেছে 150 টাকা হলে বিক্রি করে দেবে। তো ওই দু একজন বলছে এই নেশা করিস নাকি, নেশা করে আইসিস, কোন তো চুরি করে নিয়ে আসিস, মানে এইসব কথাবার্তা দেখলাম বলতেছে। তো আমি পরে ওই আমার মামা হয়তো, বলছি মামা মানে ঘটনা কি, বলছে ও নেশা করতো, কোন যাত্রী চুরি মুড়ি করে এনেছে, এই 1,000-1,500 টাকা দিয়ে 150 টাকা দিচ্ছে। স্বাভাবিক বুঝে যাও। তো এখন আমি এই ল্যাপটপটা এরকম যদি 500 টাকা বলি, আপনি আমার নেশাখোর বলতে পারেন যে ভাই আপনি কি নেশা করে আসছেন, 500 টাকায় কেমনে বিক্রি হবে, বা চুরি করে নিয়ে আসছেন, বা ছিনতাই করে নিয়ে আসছেন। তো একটা ক্লায়েন্ট তার জবে $1,000 বাজেট দিয়ে রাখছে, সে কি নেশা করে বাজেট দিছিল? মানে আপনি যে বলেন আমি $50 করে দেবো, তো ক্লায়েন্ট বোঝে না যে আপনি জবের আতামাতা কিছুই বোঝেন না? এটা তো স্বাভাবিক বোঝা, স্বাভাবিক না? মানে সে তো আপনার, সে মনে মনে ভাবে হায় রে হায়, এ কোন পাগলের পাল্লায় পড়লাম, $50 এই জব কেমনে করে। কিন্তু কিছু ক্লায়েন্ট আছে যে সে টেস্ট করে যে আচ্ছা এত কমে করে দেওয়া যাচ্ছে, দেখি দিয়ে কি হয়। অনেকে দেয়, দিলে কি হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে ওই জব তো উঠাতে পারে না, পারবে না, এটাই স্বাভাবিক, কারণ ওর তো ভ্যালুয়েশন সম্পর্কেই আইডিয়া নেই। জব উঠাতে যখন না পারে, তখন ওই ক্লায়েন্টের কিন্তু আমাদের কালচার বা আমাদের দেশ সম্পর্কে একটা ব্যাড একটা আইডিয়া তৈরি হয়, এবং অনেক ক্লায়েন্ট কিন্তু এখন লিখে দেয় যে বাংলাদেশি ফ্রিল্যান্সার্স নো নিড টু অ্যাপ্লাই, তোমরা অ্যাপ্লাই করে না, শুধুমাত্র এই কারণে। এবং বাজেট ভ্যালুয়েশন কোনো কিছু বোঝে না, দুমদাম করে অ্যাপ্লাই করে বসে থাকে। তো প্রথমত নিজের নলেজ বাড়াতে হবে যে আমি যে কাজ করতেছি এই কাজটা কারোর ফ্রি করে দিচ্ছি না, বা এটা ফ্রি করার জিনিস না। এবং এখানে আপনার যে $1,000 সাপোজ সে দিচ্ছে, এইটা কি সে আপনার চ্যারিটি করতেছে? আপনার কাজের বিনিময়ে সে পয়সা দিচ্ছে না। এটা $1,000 কেন দিচ্ছে আপনি জানেন? কারণ আমেরিকা বা ভালো ভালো দেশে আপনি যদি এরকম একটা অফিস নিতে চান, এর বহুত কিছু ক্রাইটেরিয়া আছে, আপনি চাইলে অফিস নিতে পারেন না, সিস্টেম আছে। এবং যে এমপ্লয় গুলো নিবেন তার ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, অমুক তমুক হাবি যাবে অনেক কিছু দেওয়া লাগে। এবং আমেরিকা বা ওইসব দেশে যে লিভিং কস্ট, সেটা বাংলাদেশের চেয়ে কয়েক গুণ বেশি, কয়েক গুণ বেশি। কারণ যশোরে আপনি কিন্তু মোটামুটি এই আশপাশে 5,000 থেকে 10,000 টাকার বাসা যদি ভাড়া নেন, খুব ভালো মানের আপনি এখানে বাসা পেয়ে যাবেন, খুবই ভালো মানের।
ভালো ফ্ল্যাট পেয়ে যাবেন, 2-3 রুমের ভালো ফ্ল্যাট পাবেন এই আশপাশে। এখানে অনেকগুলো বিল্ডিং আছে, আমাদের অনেক কলিগ টলিগ থাকে, ভালো ভালো 5,000 টাকা 6,000 টাকা এরকম বাসা পাওয়া যায়। ঠিক আছে। আর আমাদের বস থাকেন হলো কানাডার শেয়ারব্রুকে। উনি যে ফ্ল্যাটে থাকে ওনার হচ্ছে এক রুম, ডাইনিং, কিচেন আর দুইটা মনে ওয়াশরুম আছে। ওই বাসার ভাড়া হলো $1,000। বুঝতে পারছেন? তো কতখানি পার্থক্য চিন্তা করে দেখেন। এখন উনি যদি যদি কোনো প্রতিষ্ঠানে ওইখানে জব করতে যায়, ওনারা যদি $1,000 বেতন দেয়, উনি কি জব করতে পারবে? স্বাভাবিকভাবে পারবে না, কারণ থাকার টাকাই হচ্ছে না, তাহলে খাবো কি আর চলবো? তো একটা এমপ্লয়িকে ওইসব দেশে নিয়োগ দিতে গেলে মিনিমাম তার পিছনে $4,000 থেকে $5,000 খরচ আছে মাসে, সবকিছু মিলায়। তো ওই জব তারা কি করে, আমাদের দেশে দিয়ে দেয়। দিয়ে আপনার যদি বলে এখন কেউ যে ভাই আপনার মাসে $500 বেতন দেবো, আপনার মতো খুশি মানুষ দ্বিতীয় পাওয়া যাবে কিনা আমার সন্দেহ আছে। মাসে 60,000 টাকা বেতন মানে যে কোনো বাংলাদেশির জন্য বাংলাদেশের যে কোনো শহরে মোটামুটি ভালোভাবে থাকা সম্ভব। একটু হিসাব কিতাব করে চললে সে ভালোভাবে চলতে পারবে, ঢাকায় ভালোভাবে চলতে পারবে। পারবে না? ইজিলি পারবে। মানে একটু হিসাব করে চলতে হবে না। আপনি 10 জনের ফ্যামিলি হলে সেটা আলাদা কথা, 2 জন বা 3 জন বা 4 জন খুবই ভালোভাবে চলা সম্ভব। তাহলে দেখেন ও কিন্তু $5,000 বাজেটকে বাঁচায় $500 আমারে কাজ দিচ্ছে, মানে $4,500 কিন্তু ওর প্রফিট এক জায়গায় হয়েই গেছে। তো সে আমারে কিন্তু দয়া করতেছে না। তো আমাদের ওই জিনিসটা কিন্তু মাথার ভিতরে নিয়ে আসতে হবে যে ও যে $500 দিচ্ছে, ওই হিসাব করে না যে 500 ইন্টু 120 সমান 60,000 বাংলাদেশি টাকা। এটা হিসাব করারও টাইম নেই। তো এই জন্য আমরা যে কাজগুলো করব বা শিখবো, এটা যেহেতু ডলার হিসাব হয়, এখানে ইনকামটা এই কারণে বেশি, এই কারণে মানুষ ফ্রিল্যান্সিং এ আগ্রহী বেশি আমাদের দেশে, এবং এই কারণে আমাদের দেশে কাজও দেয় বেশি। যে আমাদের দেশের লিভিং কস্ট খুবই কম, ওদের দেশের 200-300 টাকা দিলে আমাদের দেশে মোটামুটি ভিআইপি লেভেলে চলা যায়, থাকা যায়, খাওয়া যায়। ঠিক আছে না? ঠিক আছে না? আপনারা মনে করেন কি আমাদের দেশে মানুষ বলে কি যে বাংলাদেশ অনুন্নত। বাংলাদেশ অনুন্নত, ঠিক আছে, বাংলাদেশ মানে সামহাও কিছু কিছু অর্থে অনুন্নত, কিন্তু লিভিং কস্ট বলেন বা এসব দিক দিয়ে বলেন বাংলাদেশ অনেক অনেক দেশের তুলনায় অনেক ভালো অবস্থানে আছে। আপনি সৌদি আরবেও এক কেজি মিষ্টি কুমড়া কিনতে গেলে যে পরিমাণ টাকা লাগে, বাংলাদেশে দেখবেন অনেক সময় 2-10 টাকাতেও বিক্রি হয়ে যায় এগুলো। তো সেই দিক দিয়ে আমি মনে করি যে বাংলাদেশের শান্তি, আমরা অনেক শান্তিতে আছি যে আমাদের দেশে মোটামুটি লিভিং স্ট্যান্ডার্ড বা লিভিং কস্ট যদি ওই লেভেলে হইতো, তাহলে ম্যাক্সিমাম মানুষ না খেয়ে মরে যেত। তাই না? হ্যাঁ, কর্মসংস্থানের কিছু ঘাটতি আছে। এটার পিছনে মেইন কাহিনী হলো যে ওইসব দেশ উন্নত হওয়ার পিছনে কাহিনী হলো যে ওদের দেশে মানে আয়তনের তুলনায় জনসংখ্যা খুবই কম, খুবই নগণ্য। আর আমাদের দেশে আয়তনের তুলনায় জনসংখ্যা অনেক বেশি। তো এত মানুষ যে একটা দেশের ভিতরে আছে, সবাই তো মোটামুটি খেয়ে পরে বেঁচে আছে। আরো যদি আমাদের উপর মহল যদি একটু ভালো হইতো বা আমাদের দেশের রাজনৈতিক স্ট্রাকচার বা কালচার যদি ভালো হইতো, তাহলে হয়তো বা আমরা আরো ভালো থাকতাম, আরো অনেক ভালো জায়গায় যেতাম। কিন্তু মোটামুটি আমরা যেভাবে আছি ভালো বলা যায়। তো এই কারণগুলোই এই ফ্রিল্যান্সিং সেক্টরে আমাদের মেইন আসতে উদ্বুদ্ধ করে। এবং আপনারা কিন্তু এই জায়গাতে সবসময় ফোকাস রাখবেন যে ভাই আপনি কাউকে মানে দয়ার পাত্র হয়ে কাজ করে দিচ্ছেন না, আপনি আপনার স্কিলকে কাজে লাগায় আপনার ন্যায্য পারিশ্রমিক আপনি দিচ্ছেন। সামহাও এটা অনেক বেশি কম, ওই $1,000 বা $500 আপনাকে ও দিচ্ছে, ওর অনেক টাকা বেঁচে যাচ্ছে। ঠিক আছে, এটাই স্বাভাবিক। তো এখন আসি আবার এই কথাগুলো আমি মাঝে মাঝে বলি এই কারণে কি আপনাদের ওই কালচারটা এখন থেকে ডেভেলপ হওয়া উচিত। কারণ ভবিষ্যতে যখন অ্যাপ্লাই এ যাবেন, যখন আপনি কাজের ভ্যালুয়েশন দেখবেন, তখন ওই অ্যাপ্লাই করতে সাহস হয় না অনেকের। হ্যাঁ, এত ডলারের কাজ আমাদের দেবে, অনেকটাই দেখছি অ্যাপ্লাই করতেই সাহস পায় না। ভাই এত ডলারের কাজ আসলে এটা ওই যে বললাম না, সামহাউ ক্লায়েন্টরা তো না বুঝার বাজেট দেয় না। তো ও কিন্তু বুঝে যায় যে এই যে অ্যাপ্লাই করছে জানে না কাজ সম্পর্কে, এর আইডিয়া কম। দর কষাকষির একটা লিমিট থাকে, ধরেন একটা কাজ 10 টাকা, আমি 7 টাকায় আসতে পারি, ইভেন 5 টাকায় আসতে পারি, 1 টাকায় নেমে যাওয়াটা ঠিক না। এবং এই অসুস্থ প্রতিযোগিতা বাংলাদেশিদের ভিতরে প্রচুর, খুবই খুবই মানে বাজে লেভেল আছে। হুম, হ্যাঁ। তো ওটাই আর কি, যে আসলে এই জন্য আমাদেরকে কি করতে হবে, আমরা যদি একটু স্মার্ট হই,
এখন থেকে যদি একটু স্মার্টলি নিজেকে তৈরি করতে পারি, তখন ওই 100 জনের ভিতরে আমি একজন আলাদা হব বা আমাকে একজন আলাদা করতে হবে। তো ওই জায়গাগুলোতে আমাদের যে যখন আমরা বাজেট নিয়ে কাজ করব, যখন অ্যাপ্লাইং প্রসিডিউর গুলোতে যাব, আমার অ্যাপ্লাইং প্রসিডিউরের ভিতরে যে প্রসেস গুলো থাকবে, ধরেন আমার পোর্টফোলিও, ফাইলপত্র, কাভার লেটার বা প্রপোজাল লেটার যেগুলো থাকবে, আমরা এগুলো সব একটু প্রফেশনালি তৈরি করব। ঠিক আছে? তাহলে যেটা হবে, আমি যখন অ্যাপ্লাই করব 10 জনের চেয়ে আমার আলাদা করতে পারবে, দেখলে বুঝতে পারবে যে এই মানুষটা আলাদা। আদারওয়াইজ কিন্তু হবে না। আপনি গতানুগতিক হলেই আপনি আউট হয়ে যাবেন। খেয়াল করে দেখবেন যে কোনো জায়গায়। ধরেন ওই যে বারবার একটা কথা বলি যে আমাদের দেশের মানুষ তো সিভি বানাতে পারে না, তো উনি জব কিভাবে এক্সপেক্ট করে? এই যে মানুষ হুমদারাম করে আন্দোলন করতেছে, আগের দিন দেখলাম পুলিশের সাথে বাকবিতণ্ডা করতেছে যে পোস্টের সংখ্যা বাড়াতে হবে। আমি পোস্টের সংখ্যা বাড়াবে কি না বাড়াবে, এটা তো সম্পূর্ণ একটা ক্রাইটেরিয়ার ব্যাপার। পোস্টের সংখ্যা বাড়ালেই কি আপনার জব হয়ে যাবে? আপনার উচিত যে 100 জন নেবে, সেই 100 জনের ভিতরে আপনি আসেন কিনা সেইটা আপনার আগে যাচাই করতে হবে। আপনার যোগ্যতা নেই, আপনি বলতেছেন পোস্টের সংখ্যা বাড়াই দিতে হবে, কেমনে হলো? মানে যা খুশি তাই করে আর কি। হ্যাঁ, তো মানে বাংলাদেশ হলো অতি মাত্রায় স্বাধীন একটা দেশ, অতি মাত্রায়। আপনি এখানে যা খুশি বলতে পারেন, যা খুশি করতে পারেন, কেউ কিছু বলার নেই। গতকালকে দেখছেন যশোরে 3 জন মারা গেছে ওই যে বিল্ডিং এর থেকে পড়ে। ওই বিল্ডিং কি ব্যালকনি বানাইছে যে ব্যালকনি ভেঙে 3 জন পড়ে যায়? নির্মাণাধীন বিল্ডিং, মানে রডই দেয় নাই। হ্যাঁ, আপনি দেখেন যে রড দিছে, এবং চিকুন 2-3টা রড, একজন ইঞ্জিনিয়ার, একজন সাব ইঞ্জিনিয়ার, আর একজন মানে হেড মিস্ত্রি, তিনজনই পড়ে একদম রাস্তায় থেতলে গেছে একদম। তো এই 3টা মানুষ যে মারা গেল, উনারাও কিন্তু ইনভলভ, ওই ইঞ্জিনিয়ার ইনভলভ, ওই সাব ইঞ্জিনিয়ার ইনভলভ, ওই হেড মিস্ত্রি ইনভলভ। ওরা এই কাজ করলো কেন? যে এই জায়গায় যে রড না দিয়ে এই যে ব্যালকনি বানাইছে, এটা বানানো কি উচিত? এটা আপনি যদি অন্য দেশে হইতো, ওই বিল্ডিং ই করতে দিত না, বা এরকম বিল্ডিং অনুমোদনই দেয় না অন্য সব দেশে। মানে রড দিছে কি ঝুলন্ত বারান্দা, বুঝছেন? রড দিছে মনে করেন, মানে পরে বানাইছে, 1 ইঞ্চি ড্রিল করে ঢুকাই দিছে। তাহলে ওই ঝুলন্ত বারান্দাটা ওটা কিসের উপরে থাকবে? এটা শুধু বাংলাদেশে সম্ভব। জায়গা আমার ভাই, আমি যা খুশি করবো। জায়গা হলে আপনি যা খুশি তাই করতে পারবেন না। কে বলো দেখেন, আমি বসে বসে কি দেখতেছিলাম আপনাদের দেখে? ভাই এটা স্টাডির অংশ। এই যে আপনি বলতে পারেন যে আহ, ভাই আপনি এগুলো দেখেন কেন? আমার ওই ডেস্কে একটা স্ক্রিনে সব চলে, আর একটা স্ক্রিনে আমি কাজ করি। এই দেখেন হিস্ট্রি, কেবল দেখে আসলাম আমি। এই যে কই গেল, এগুলো সব পর পর আসছে। আরে কই গেল, একটাই চলতেছিল আমার। এই যে আমেরিকার গহীন বনে ক্যাম্পিং, এই যে একটু আগে আমি দেখলাম বসে বসে। পুরো মনে করেন 50-60 মিনিট আমি দেখছি মোটামুটি। দেখা বলতে কি সবসময় তাকাইছিলাম, তারা কানে শুনছি আর মাঝে মধ্যে দেখছি। দেখেন এই যে ক্যাম্পিং এর যে এদের ইয়ে, তো ইনারা ক্যাম্পিং এ গেছে, ইনারা কিন্তু বাংলাদেশী। তো ইনারা যে ক্যাম্পিং এ গিয়ে বলতেছে যে এখানে আপনি হাঁড়ি পাতিল ওই যে ইয়ে দিয়ে মাছবেন, সে মাজার অনুমতি নাই। লেক আছে, লেকে আপনি মাছ মারতে পারবেন, মাছ মারবেন, সে মাছ মারার অনুমতি নেই, আপনি চাইলে মাছ মারতে পারবেন না, আপনি সুইমিং করতে পারবেন না, এবং সব লিখে দেওয়া আছে যে এখানে আপনি কি করতে পারবেন আর কি করতে পারবেন না। ঠিক আছে? তো এখানে দেখেন কত সুন্দর সিস্টেম এদের। এই দেখেন সবকিছু করার জন্য, ক্যাম্পিং করার জন্য বনের ভিতর যা যা দরকার সব আছে। টেবিল থেকে শুরু করে থাকার জায়গায় দেখেন সবকিছু আছে। এখনো দেখেন ওরা এসে ক্যাম্পিং এ হারিকেন ব্যবহার করে, আমেরিকাতে ওয়ালমার্টেও পাওয়া যায়, সেটাই বলছি। তো এই যে বিষয়গুলো, যে ক্যাম্পিং করার জন্য যা যায় সব ইকুইপমেন্ট ওয়ালমার্ট থেকে কিনতেছে, অমুক জায়গা থেকে কিনতেছে, তমুক জায়গা থেকে কিনতেছে, কিনে ক্যাম্পিং করে আসতেছে। এবং প্রত্যেকটা মানুষ সচেতন যে একটা চিপসের প্যাকেট কেউ কোথাও ফেলাচ্ছে না, একটা ওই যে সুইমিং নিষিদ্ধ, সুইমিং নিষিদ্ধ, কেউ নামতেছে না ওই লেকে। পানি একদম টলটল, দেখতেছে পানি নিচে দেখা যাচ্ছে সব। ঠিক আছে? তো এখন এইটা তো আসলে মানে কিভাবে ডেভেলপ হয় বা কিভাবে হয়, আমরা নিজে থেকে সচেতন না হলে হবে না। তো এই যে জিনিসগুলা, মানে এইগুলো দেখলে ওই নলেজ গুলা বাড়ে। মানে যে বিভিন্ন দিক দিয়ে আপনার নলেজ বাড়ে। এই যে ক্যাম্পিং এর জন্য যে কার্ড বিক্রি হয়, এটাও একটা ডিজিটাল মার্কেটিং এর জন্য নলেজ।
কাঠও বিক্রি হচ্ছে, তাও ওয়ালমার্টে বিক্রি হচ্ছে, ইবেতে বিক্রি হচ্ছে, ক্যাম্পিং করার জন্য কাঠ। এখন আপনি যদি এই জিনিসগুলো না জানেন বা না বুঝেন, আপনারা যদি বলি যে ভাই কাঠের জন্য ডিজিটাল মার্কেটিং এর কিছু কাজ আসছে, কাঠ নিয়ে কাজ করতে, আপনি বোধহয় বলবেন ভাই আবার কি কাজ। তো এই জন্য বলা যে এই জিনিসগুলো যদি একটু দেখেন, তাহলে অনেক ক্ষেত্রে আপনার ওই মানে যে জিনিসগুলো আমরা জানি না বা আমরা বুঝিও না, হয়তো আমাদের আইডিয়াও নাই, সেই জিনিসগুলো অনেক বেশি আমাদের মানে ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে? তো এই কারণে এই ভিডিও টিডিও দেখলে অনেক বেশি এনজয়মেন্টও হয়, অনেক বেশি জানা বোঝারও সুযোগ হয়। তো আমি প্রথম দিকে যখন কাজ করতাম, অনেক কিছু আমি বুঝতে পারতাম না। তো আমরা প্রথম ক্লায়েন্ট আসছে, ও বলতেছে আমার মেড সার্ভেন্টের ব্যবসা। সে আবার কি না, প্রথমে আমি কিন্তু কানেক্ট করতে পারিনি যে কাজটা কি। আর নিজের মাথা যদি ক্লিয়ার না হয় প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে, ওই কাজ করতে গেলে অনেক বেশি চ্যালেঞ্জিং। তা আমি বললাম যে, তুমি আমার খুলে বলো কি ঘটনা। অবশ্য আমরা এই নিউ ইয়র্ক স্টেটে বিভিন্ন এজেন্সিতে বুয়া সাপ্লাই দিই, মানে কাজের লোক সাপ্লাই দিই। বুঝতে পারছেন? তো আমারা কি বলতেছে, তোমার কাজ হবে তুমি আমারে এমন কিছু প্রতিষ্ঠানের সাথে লিঙ্ক আপ করাই দিবা যে প্রতিষ্ঠানগুলোর এই বুয়া লাগে বা মেড সার্ভিস লাগে। তো সেটা একটা ক্রাইটেরিয়া ছিল। আর একটা কাজ পাইছিলাম আমরা, সেটা হলো অনেক বড় প্রজেক্ট ছিল এটা। ওই যে ভ্যাপ নিয়ে, ভ্যাপ জানেন, ইলেকট্রিক সিগারেট যেগুলো। তো হ্যাঁ, ওই ভ্যাপ নিয়ে, ওই ভ্যাপের লিকুইড তৈরি করতে হবে। তো ওদের টোটাল আমেরিকা ধরে মানে প্রত্যেকটা স্টেটে ওদের এই মার্কেটিং এর কাজ ছিল ওইটা। তো বুঝেন যে ওরা এখন সবকিছু ডিজিটাল ওয়েতে চিন্তা করে, কোনো কিছু ফিজিক্যাল আমাদের মধ্যে ব্যানার পোস্টার অমুক তমুক ছাপাছাপি এসবের মধ্যে নাই। এসব করার সুযোগই নাই, আপনি করতে পারবেন না, চাইলেই করতে পারবেন না। এই যে মনে চাইলো ব্যানার মেরে দিয়ে আসলাম, পোস্টার মেরে দিয়ে আসলাম, সাথে সাথে আপনার ধরে নিয়ে চলুন, সাথে সাথে। ঠিক আছে? আইনের প্রয়োগ আছে, সিস্টেম আমি ডেভেলপ, আপনি চাইলেই অনেক কিছু এখানে করতে পারেন। এবং দেখলাম ওনারা এই বনের ভিতরে একটা বার থুতু পর্যন্ত ফেললো না। আপনার ওই পরিবেশে তো আপনি থুতু ফেলবেন, থুতু তো আসতে হবে। তার মানে, এবং এই বনে অনেক মানুষ ক্যাম্পিং এ, সবাই ওরকম একই রকম, এবং সবাই বাংলাদেশি। তাহলে আমরা পারি, কিন্তু আমরা করি না, কারণ বাংলাদেশিরা যেহেতু ওই দেশে এটা মানে ইয়ে করতেছে। কারণ আমাদেরকে যদি আইন করে দেওয়া হতো এবং আইনের প্রয়োগ থাকতো যদি, হয়তো। কিন্তু আমাদের দেশে অতিমাত্রা স্বাধীন, তো আমরা যা খুশি তাই করি। এই পার্কের ভিতরে দেখেন না আপনি, সুন্দর জায়গা না, কম বেশি সুন্দর, তো তারপরে দেখেন ডাস্টবিন থাকতেও মানুষ বাইরে সবকিছু ফেলতেছে। আগের দিন দেখলাম বৃষ্টি হচ্ছে, তো আমি পার্কের নিচে, আমি ওই মানে ওই যে পার্কিং এর থেকে বেরোনোর জন্য আমি মানে মোটরসাইকেলে উঠে আমি আর বেরোতে পারিনি, যে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। আমি ওই মুখেই দাঁড়ায় গেছি, তাই দেখছি যে প্রচুর মানুষ দাঁড়ায় আছে। তো দুই তিনটা ছেলে দেখলাম যেভাবে ওইখানে দাঁড়ায় সিগারেট টানতেছে, ফুল প্লেসে সিগারেট টানতেছে, ছাই ফেলতেছে, সিগারেট ফেলে দিচ্ছে, এ ফেলতেছে। মানে মনে হচ্ছে যেন এটা তার বাড়ির কোনো একটা মানে জায়গা, সে খাইতেই পারে, করতেই পারে। তো ওরা কিছু বলতে যাবে না, উল্টা আমার মার দিতে যায় যে হ্যাঁ তুই করতে আছিস, তুই কিনা বলেন। তো এই হলো সমস্যা। হ্যাঁ, তো এখন আমরা একটু সচেতন হব, আমাদের এই বিষয়গুলো জানতে হবে। কারণ মানুষ বলে কি যে বিদেশি সংস্কৃতি অ্যাডাপ্ট করতেছে না, ভাই বিদেশি সংস্কৃতি অ্যাডাপ্ট করার দরকার নেই। ওদের সিস্টেম গুলো দেখেন আপনারা, ওরা যেগুলো মানে একজন মানুষ হিসাবে যে জিনিসগুলো মেনটেন করে বা যে রুল গুলো মানে, সেগুলো দেখি আমরা। ওদের সংস্কৃতি অ্যাডাপ্ট করার দরকার নেই। আর বাঙালিরা যেহেতু তাদের সংস্কৃতি অ্যাডাপ্ট করেন, বাঙালিরা যে কিন্তু বাঙালি সংস্কৃতি ওখানে ফুটায় তোলার চেষ্টা করে, বা তারা সেইভাবেই চলে। কিন্তু তারা ওইখানকার যে ভালো দিকগুলো সেগুলো নিয়ে চলে। ঠিক আছে? যেরকম ধরেন আপনার বাড়িগুলা যেভাবে বিক্রি হয়, একটা প্রপার্টি যেভাবে সেল হয়, বা ওরা ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে যেভাবে প্রোডাক্ট কেনে। আর এবং সিস্টেম গুলো কিরকম, যে ধরেন আমাদের দেশে তো আপনি এইখানে বের হয়ে যে 10টা 15টা দোকান পেয়ে যাবেন নগদে, জায়গায় জায়গায় বাজার, এবং বাজার প্রচুর মানুষ থাকে, সবার সময়ও আছে যথেষ্ট পরিমাণে, আলহামদুলিল্লাহ। ধরেন এখন এই যে এখন কিন্তু ওয়ার্কিং টাইম, আপনি আমাদের বাজারগুলোতে যান, এখনো মানুষ গিজগিজ করতেছে, ম্যাক্সিমামেরই কোনো কাজ নেই। এবং আমাদের দেশে পিছায় থাকার মেন কারণ হলো একটা পরিবারে একজনই মানুষ উপার্জন করে, আর কেউ করে না, সর্বোচ্চ 2 জন করে। এখন একটু চেঞ্জ হচ্ছে, আর কেউ করে না। কিন্তু আমাদের দেশে যদি এটা হইতো যে 18 বছর বয়স থেকে মানুষকে কাজে ঢুকাই দেওয়া, যে ভাই তুমি কিছু করো,
তাহলে কিন্তু 30 বছর বয়সে যে ওই বেচারার বিপদে পড়া লাগতো, তাই না? দেখবেন আমাদের কি করা হয়, হাত পা বেঁধে দেওয়া হয়, এমন সময় যে হাত পা ছেড়ে দেওয়া হয় যে সময় আপনি পুরো জ্ঞানে পিঠে গেছে, আপনার বাবা মা তখন বৃদ্ধ। আমাদের 30 মানে কত, আমার বাবা মা অলমোস্ট 60, তো 60 এই যে মানুষের আর কি বাকি থাকে, সে রিটায়ার্ড হয়ে গেল বা সে রিটায়ারমেন্টে যাচ্ছে অলরেডি, এরকমই তো অবস্থা। তো তখন যদি আমি কোনো কাজ শুরু করতে যাই, বা তখন তো আমার বিয়ের বয়স, আমার বিয়ে করা উচিত, 30 বছর বয়সে একটা মানুষের বিয়ে করা উচিত না, নাহলে তো আপনার সন্তানও তো আপনার 60-তে যে একই অবস্থা, বা আপনি যদি তারপরে বিয়ে করেন আপনার সন্তান বড় হয়ে যেতে আপনি 70 বা মারাও যেতে পারেন। এটাই তো বাস্তবতা। আমি মনে করি যে 18 বছর বয়স থেকে মানুষকে কাজে ঢুকাই দেওয়া উচিত। ও 22-23 বছরের ভিতরে স্বাবলম্বী হবে, 25-এর ভিতরে বিয়ে শাদী হয়ে যাবে, কারণ তারপরে তার সন্তান হইলে সে 50-র ভিতরে তার সন্তান জায়গায় চলে গেল। এতে দেখবেন সামাজিক অপরাধও কমে যায়। দেখবেন অনেকের কাছে মনে হতে পারে, আমার কাছে এটা মনে হয়। এবং আপনি ইয়ং থাকতে থাকতে আপনার সন্তান একটা জায়গায় চলে গেল, আপনি তখন আপনার অবসর লাইফটা কিন্তু সুন্দর মতো কাটাবেন। আমরা কি করি, 30 বছর বয়সে আমরা জবের জন্য বের হই, জব পাইতে পাইতে 35, বিয়ে করতে করতে অলমোস্ট 40, আপনার বাচ্চা কাচ্চা যখন মোটামুটি দাঁড়ানো শিখতেছে, কথা বলতে আপনি 50, আর তারা মোটামুটি জায়গায় যেতে যেতে আপনি মারা যাচ্ছেন। তাহলে আপনি নাতি পুতির মুখ আর কবে দেখবেন, তাদের সাথে কবে? আগের যুগের হিসাব বাদ দেন, ওনারা অনেক বছর বাঁচেছে, ভালো খাইছে, ভালো পড়ছে। আমাদের যুগে এটা হবে না, ধুমধাম করে মানুষ মরে যাচ্ছে দেখেন। তো এই কথাগুলো মানে আমি বলি কেন, যে ধরেন একটা জিনিস করতে গেলে অনেক বিষয় আসে, এগুলো সবই লাইফের সাথে একত্রিত বা জড়িত। তো আমরা এই জায়গায় যদি একটু এফোর্ট দিতে পারি তাহলে দেখবেন আমাদের ওই সমস্যাটা আর হবে না। ঠিক আছে? তো যাই হোক, দেখেন, তাহলে অর্গানিক ট্রাফিকটা গেল। এরপর আর একটা বিষয় আমরা আলোচনা করেছিলাম, সেটা হলো অর্গানিক কিওয়ার্ডস। অর্গানিক কিওয়ার্ডস একটা ওয়েবসাইটের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা গতদিন উদাহরণ দিছিলাম যে সে ফর এক্সাম্পল আমরা যদি এখানে একটা রচনা প্রতিযোগিতা করি, ধরেন গরুর উপরে রচনা, তাহলে এখানে সবাই গরুর উপরে রচনা লিখবে, কিন্তু কারোর লেখনির সাথে কারোর লেখনী মিলবে না। প্রত্যেকে ধরেন একই ধরনের তথ্য উপস্থাপন করতে পারে, কিন্তু প্রত্যেকের উপস্থাপনার কৌশল আলাদা হবে, প্রত্যেকের উপস্থাপনার ধরন আলাদা হবে। এর ফলে যেটা হলো যে আমার ভিতরে আমার উপস্থাপনায় যে ইউনিকনেসটা আছে ওইটাই হলো আমার অর্গানিক কিওয়ার্ড। ঠিক আছে? ধরেন আমি লিখলাম গরুর অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম। তো আমি এই যে এই লাইনটা লিখলাম, ধরেন এই লাইনটা আরেকজন অন্যভাবে লিখতে পারে, কারণ হুবহু এই লাইনটা ধরেন আরেকজন লেখে নাই। আমার এই তথ্যটা, আমি যে গরুর অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম, এটাই হলো আমার অর্গানিক কিওয়ার্ড। তো আপনি একটা ওয়েবসাইট নিয়ে যখন কাজ করবেন, এই ওয়েবসাইটে যে কন্টেন্ট গুলো থাকবে, এই কন্টেন্টের ভিতরে আপনার অর্গানিক বা খাঁটি বৈশিষ্ট্যগুলো থাকতে হবে। এটা আরেকজনের কাছ থেকে কপি করে এনে মেরে দিলে হবে না। তাহলে এই তিনটা বিষয় আমরা মোটামুটি গত ক্লাসে আলোচনা করেছিলাম। এখন আসি যে ওয়েবসাইটে আসলে মূলত কাজগুলো কিসের উপরে বেস করে হয়। তো ধরেন আমরা আসলে যখন গুগলে সার্চ করি তখন কি দিয়ে সার্চ করি, একটা টপিক, তাই না? একটা টপিক দিয়ে সার্চ করি না? তো এখানে সার্চ করছি, এর টপিকটা কি, ডিজিটাল মার্কেটিং। তো এখানে শব্দ কয়টা, দুইটা। তো আমরা এইভাবে বলতে পারি যে প্রত্যেকটা অর্থবোধক শব্দই এক একটা কিওয়ার্ড, প্রত্যেকটা অর্থবোধক শব্দই এক একটা কিওয়ার্ড। সো এখানে ডিজিটাল মার্কেটিং এই শব্দ, এগুলো হলো একটা কিওয়ার্ড। ঠিক আছে? তার মানে আমরা আসলে যখন কোনো কিছু সার্চ করি, আমরা সার্চ করি হলো কিওয়ার্ড দিয়ে, যেটাকে আমরা টপিক বলি। বাট আমরা এখন টেকনিক্যাল ভাষায় ভাষায় চিন্তা করব বা টেকনিক্যালি চিন্তা করব। সো আমরা এখন থেকে বলবো যে কিওয়ার্ড। তো আপনি যখন যে কোনো তথ্য সার্চ করেন বা জানতে চান, আপনি সার্চ করেন কি দিয়ে, কিওয়ার্ড দিয়ে। তো আপনি চিন্তা করেন যে আমরা সার্চ করলাম ডিজিটাল মার্কেটিং এর উপরে, এখানে যে ওয়েব পেজ গুলো আসলো তারা কিন্তু এই কিওয়ার্ডের উপরে র্যাঙ্ক করে আছে, তাই না? ধরেন আমি যদি এখানে সার্চ করি, সে ফর এক্সাম্পল এখানে ডিজিটাল মার্কেটিং, এখানে সার্চ করলাম মনে করেন এআই, মনে করেন এআই ইন্টেলিজেন্স বা এআই, মনে করেন যে হ্যাঁ এআই ইন্টেলিজেন্স দিয়ে সার্চ করি, তো করলাম। এখন এইখানে দেখেন ডিজিটাল মার্কেটিং এ র্যাঙ্ক করে আছে 1 নাম্বার কে ইনভেস্টোপিডিয়া। আচ্ছা, এআই ইন্টেলিজেন্স এইটাতে 1 নাম্বারে র্যাঙ্ক করে আছে কে, ব্রিটানিকা। বুঝতে পারছেন বিষয়টা? আবার 2 আছে কে উইকিপিডিয়া, 3 আছে কে টেক টার্গেট, 4 আছে কে গুগল ক্লাউড।
তো এইভাবে করে র্যাঙ্ক পজিশন গুলো গেছে। তো এখানে আমার ডিজিটাল মার্কেটিং টপিকে একে আছে ইনভেস্টোপিডিয়া, 2 আছে সিম্পলি লার্ন, 3 আছে হলো মেইল চিম, 4 আছে কি সাউদার্ন নিউ হ্যাম্পশায়ার ইউনিভার্সিটি, 5 আছে উইকিপিডিয়া। দেখেন দুইটা কিওয়ার্ডে আমার রেজাল্ট ডিফারেন্ট না? ডিফারেন্ট ওয়েব পেজ র্যাঙ্ক করে আছে না? খেয়াল করে দেখছেন? আবার দেখেন আমরা যদি এখানে ইনভেস্টোপিডিয়ারই আরেকটা বিষয় নিয়ে একটু সার্চ করি, কথার কথা এর ওয়েবসাইটের ভিতরে আছে এরকম কোনো কিছু। মনে করেন যে এখানে আমি এভাবেই সার্চ করি অ্যাফিলিয়েট। সো দেখেন এটাতে সার্চ করছি হলো ডিজিটাল মার্কেটিং, এটাতে একে র্যাঙ্ক করে আছে ইনভেস্টোপিডিয়া, তাই না? আচ্ছা এখানে সার্চ করছি আমি হলো অ্যাফিলিয়েট মার্কেটিং, এইখানে দেখেন একে র্যাঙ্ক করে আছে কে বিগ কমার্স, 2 র্যাঙ্ক করে আছে শপিফাই, 3 আছে উইকিপিডিয়া, 4 আছে ইনভেস্টোপিডিয়া। তাহলে দেখেন একই ওয়েবসাইটে দুইটা পেজ, তাদের র্যাঙ্ক পজিশন কিন্তু ডিফারেন্ট। মানে আপনি একটা ওয়েবসাইটে মনে করেন 100 পেজ নিয়ে কাজ করলেন, তার ভিতরে একটা পেজ গুগলের টপে যাইতে পারে, দুইটা যাইতে পারে, তিনটা যাইতে পারে, চারটা যাইতে পারে, 100টাও যাইতে পারে। আবার 100টার র্যাঙ্ক পজিশন ডিফারেন্ট হইতে পারে, কোনোটা 1 নম্বরে, কোনোটা 2 নম্বরে, কোনোটা 5, কোনোটা 100, কোনোটা 500, কোনোটা 1 কোটি, এরকম সিরিয়ালও থাকতে পারে। মানে টোটাল ওয়েবসাইট ধরে আসলে র্যাঙ্ক করে দেওয়ার সুযোগ নেই, র্যাঙ্ক করে প্রত্যেকটা টপিকের উপরে বা কিওয়ার্ডের উপরে। দেখেন এখানে ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ডে 1 নম্বরে, বাট অ্যাফিলিয়েট মার্কেটিং টপিকে 4 নম্বরে। তাহলে ডিজিটাল মার্কেটিং একটা কিওয়ার্ড, অ্যাফিলিয়েট মার্কেটিং একটা কিওয়ার্ড, সো দুইটা কিওয়ার্ডে দেখেন র্যাঙ্ক পজিশন দুই রকম। তার মানে আপনার পেজগুলা কোন পজিশনে র্যাঙ্ক করে আছে এটা ডিপেন্ড করবে আপনার কিওয়ার্ডের উপরে। দেখা যাবে আরো একটা কিওয়ার্ড দিয়ে যদি সার্চ করি, সেটাতে হয়তো বা ইনভেস্টোপিডিয়া 100 নম্বরে গেছে। খুবই সিম্পল বিষয়। মানে আপনি একটা কিওয়ার্ডে ধরেন গুগলে টপ করলেন, তার মানে আপনার ওয়েবসাইটে আরো 100 কিওয়ার্ড আছে সে ফর এক্সাম্পল, সবগুলোতেই যে টপে চলে যাবেন এটা ভাবার সুযোগ নেই। ওই যে বলছি না প্রত্যেকটা পেজের স্কোর আলাদা আলাদা ভাবে হিসাব হয়, প্রত্যেকটা পেজকে ধরে আলাদা আলাদা ভাবে কাজ করতে হয়। ধর আপনি পরীক্ষা দেবেন এইচএসসি, আর আপনি বাংলার জন্য ভালো প্রস্তুতি নিলেন, ইংরেজিতে নিলেন না, তাহলে রেজাল্ট কি দুইটা সেম হবে? হবে না। তাহলে আপনার একটা ওয়েবসাইটে মনে করেন 100 পেজ আছে 100 বিষয়ের উপর, আপনি দুইটা পেজে ভালো কাজ করলেন, বাদ বাকি গুলো করলেন না, তাহলে ওই পেজগুলোতে কি ভালো রেজাল্ট আসবে? খুবই সিম্পল বিষয় কিন্তু। তাহলে এই ধারণাটা এখন ক্লিয়ার কিনা দেখেন আপনারা, যে একটা ওয়েবসাইট আসলে টোটাল ধরে র্যাঙ্ক করে না, র্যাঙ্ক করে নির্দিষ্ট কিওয়ার্ডের উপরে, নির্দিষ্ট পেজ। ঠিক আছে? তাহলে এটা ডিপেন্ড করবে কিসের উপরে? কিওয়ার্ডের উপর। এখন কেন কিওয়ার্ডের উপরে বা কি সেগুলোতে আমরা আসতেছি। এরপরে আরেকটা বিষয় সবাই বলে, ভাই ধরেন আমি চাচ্ছি একটা ওয়েবসাইট বানাইতে, বাট আমার এখানে টার্গেট হলো সব আমেরিকান ভিজিটর। ম্যাক্সিমাম মানুষ এটাই করে। এটা করার পিছনে কারণ আছে। কারণ হলো যে একজন আমেরিকান একটা ওয়েবসাইটে ঢুকলে ওই ওয়েবসাইটে যে ইনকাম হয়, একজন বাংলাদেশি ঢুকলে তার 10 ভাগের 1 ভাগও হয় না। বা একটা ইউটিউবে যে ভিডিও আছে আপনারা হয়তো জানেন, অনেক ক্ষেত্রে ইউটিউবের যে ভিডিওগুলো, মনে করেন বাংলাদেশি ভিউয়ার যদি একটা ভিডিওতে অ্যাড দেখে আর একজন আমেরিকান দেখে, তাহলে ওর দেখাতে 10 গুণ বেশি ইনকাম হয়। এর পিছনে কারণ কি? সিম্পল কিছু কারণ আছে। একজন আমেরিকান দেখলে ওর সামনে অ্যাড দেখায় অ্যাপল, বিএমডাব্লিউ, মার্সিডিজ, ওয়ালমার্ট, তারপরে হচ্ছে আপনার অ্যামাজন, ইবে, গুগল, হাবিজাবি, মানে যত যত দুনিয়ার টপ ব্র্যান্ড আছে ওদের অ্যাড ওদের সামনে দেখে। আর আমি আপনি যখন অ্যাড দেখি আমাদের সামনে কি দেখায়? আকিস বিড়ি, স্যান্ডালিনা সোপ, হ্যাঁ, তারপরে হচ্ছে স্প্রাইট 25 টাকার, এইসব অ্যাড দেখায়। ঠিক না? চিন্তা করেন আপনি, তাহলে আমার অ্যাডে যারা ইনভেস্ট করতেছে, ওই অ্যাড কোম্পানি তো ইউটিউবকে টাকা দেয়, তারপরে তো ইউটিউব টাকা দেয়, ইউটিউব তো টাকা বাড়ির থেকে এনে দেবে না। ইউটিউবকে টাকা দেয় কে? ওই কোম্পানি টাকা দিচ্ছে। মনে করেন যে আপনি স্যান্ডালিনা সোপের অ্যাড দেখছেন, ওই স্যান্ডালিনা সোপ কোম্পানি তো ইউটিউবকে টাকা দিচ্ছে, সেই টাকা থেকে একটা অংশ ইউটিউব চ্যানেলের মালিক পাচ্ছে। তো একটা স্যান্ডালিনা সোপ যে পরিমাণ টাকা ইউটিউবরে দেবে,
আর একটা আমেরিকান ব্র্যান্ড ইউটিউবে যে টাকা দেবে, দুটা কি সেম হবে? এই যে আমি বিভিন্ন সময় যে বেশ কিছু জিনিস আমার মাঝে মধ্যে কিনতে হয় আমার ওয়াইফের জন্য, যে দেখি পন্ডস এর কিছু ক্রিম আছে, তো বাংলাদেশি তার এক দাম, ইন্ডিয়ান তার আর এক দাম, দাম বেশি। আবার ইসের আর এক দাম, ওই যে আপনার কি বলে ইউকে বা কিমি বলে হাবিজাবি, ওগুলো আবার আর এক দাম। তো শুনি যখন পার্থক্য কি, বলছে এগুলো ওই দেশে তৈরি, ওই দেশের ব্র্যান্ড এবং ওই দেশের কোয়ালিটি অনুযায়ী তৈরি, জন্য দাম বেশি। আর বাংলাদেশের গুলো জিঞ্জিরার মাল। দেখছেন জিঞ্জিরার মাল? ভিডিও দেখেন ইউটিউবে, বসে বসে কিভাবে ডাবের ইসের ভিতরে গুলা এরকম শ্যাম্পু ভরে যাচ্ছে। হ্যাঁ, মানে ডাব তো ডাব, ডাবের ধারে কাছে নাই। হ্যাঁ, মানে সব সব প্রোডাক্ট, ম্যাক্সিমাম প্রোডাক্ট নকল। এবং আপনারা যে যেটা ইউকে বলে চালাচ্ছে, ও যে নকল না আপনি এটা শিওর হতে পারবেন। কসমেটিক্স আইটেমের ভিতরে এত বড় নকল জিনিস। হ্যাঁ, আসলে জায়গা নেই, আমরা খুবই অসহায়, খুবই অসহায়। আমরা টাকা দিয়ে যে কি কিনতেছি আর কি করতেছি আল্লাহ মাহবুদ জানে, আর ওই দোকানদার ব্যবসায়ীরা জানে, আমরা জানি না। মাস্ট আপনি যে কোনো প্রোডাক্ট, মাঝে একটা ইয়ে কেনার জন্য, ফগের একটা সেন্ট আছে, এটা নাম হলো গ্রিন, গ্রিন ফগ বলে এটা, এটা সেন্ট, পারফিউম বা বডি স্প্রে, এটা সেন্ট। তো এই সেন্ট কেনার জন্য আমি যশোরে বেশ কয়েক জায়গায় করছি, ওর ওর ইয়েটা খুব, ফ্লেভারটা খুব সুন্দর। তো ওইটা মানে দাম মনে করেন 1200-1300 টাকা আশপাশে এরকম নেয়। তো কয়েক দোকানে গেলাম, এক দোকানে 350 টাকা চাই। তো ওর দামটা তো ধরেন জানি আমি, 350 টাকা। আমি বললাম যে ভাই এটা আসলে 350 টাকা দাম কিভাবে হয়, এটা তো অরিজিনাল দামই এরকম। তা বলছে ভাই আপনি যখন জানেই আসছেন তো বলেই দিয়ে এটা নকল জিনিস, আপনি আসলটা খুঁজে দেখেন, আমার কাছে নেই। বুঝতে পারছেন বিষয়টা? তো অনেকেই কিন্তু পুলকিত হয়ে 350 টাকাতে কিনবে, সেন্ট শুকতেও একই রকম অনেকটা, কিন্তু জিনিস তো এটা না। তো যে কোনো জিনিস, যে আমি ওইটা হয়তো বা জানতাম বিধায় আমি ওইখানে কোশ্চেনটা করতে পারছি, কিন্তু অনেকগুলো তো আমি জানিই না, তো সেগুলো তো আমি নকলই কিনছি। দাম যখন কম পাচ্ছে হয়তো ভালো, তো এটাই কিনি। তো এই হলো ফ্যাক্ট। তো এখন এই যে বিষয়গুলো, যে এই কোম্পানিগুলো যে পরিমাণ টাকা ইউটিউবকে দিচ্ছে বা গুগলকে দিচ্ছে, একটা আমেরিকান কোম্পানি বা একটা ইন্টারন্যাশনাল কোম্পানি তার অনেক গুণ বেশি টাকা দেয়, এবং একজন আমেরিকানের ওই পরিমাণ টাকা আপনার খরচ করার সামর্থ্য আছে, আমার আপনার নেই। এটাই স্বাভাবিক। কেন নেই এটার পিছনে ব্যাখ্যা আছে, কথা বলতে গেলে অনেক কিছু আছে। সেটা হলো, আমি আপনি সবসময় চিন্তা করি যে আমার সঞ্চয় কত টাকা, কারণ আমি যদি এখন অসুস্থ হই আমার সঞ্চয় লাগবে, বা যে কোনো কিছু করতে গেলে আমার সঞ্চয় লাগবে। কারণ আপনি একটা মোটামুটি যে একটা কিছু কিনতে চান, মনে করেন একটা মোটরসাইকেল কেনেন, আপনার একটা সঞ্চয় লাগবে, আদারওয়াইজ আপনি কিনতে পারবেন না। কারণ বাংলাদেশে এগুলো খুব কঠিন করে রাখা হয়েছে, কেন তা জানি না, খুবই কঠিন। কারণ মোটরসাইকেলের ভ্যাটই 152%। যে জিনিস ইন্ডিয়ায় পাওয়া যায় 50,000 টাকা, আমার দেশে আসলে হয়ে যায় 1.5 লাখ 2 লাখ টাকা। যে কোনো জিনিস আমি দেখছিলাম, আমেরিকা কানাডায় গাড়ি কেনা কত সহজ, খুব অল্প দামে গাড়ি কিনতে পারেন, এবং বাড়িও কেনা খুবই সহজ। বাড়ি দেখলাম 30 বছরের লোন দিয়ে দেয়, 30 বছর ধরে আপনি লোন পে করবেন বাড়ি কেনার টাকা। আমার দেশে তো এই সিস্টেম নাই। এই জন্য ম্যাক্সিমাম মানুষ বাড়ি করতে গেলে তার অনেক সঞ্চয় করে তারপরে একটা বাড়ি করা লাগে, তারপরেও একবারে করা সম্ভব হয় না। তো এইগুলা তো আমাদের দেশে এখনো সিস্টেমটা ডেভেলপ হয়। তো এখন ওই যে কথাগুলো বলছিলাম, যে ধরেন আমরা যখন এই সঞ্চয়গুলো করতে চাই তখন আমাদের ডেইলি লাইফের যে এক্সপেন্স গুলো আমরা স্বাভাবিকভাবে কমায় ফেলতে হয়, বা আমার এক্সপেকটেশন অনুযায়ী আমরা অনেক কিছু তখন আর করতে পারি না, স্বাভাবিক ব্যাপার। কারণ আমরা এক বছরে হয়তো বা 2 বার বেড়াতে যাবো, এই টাকাও আমার অনেক সময় হিসাব করতে হয়, যে বেড়াতে যাওয়ার জন্য টাকাটা আগে থেকে জমায় রাখি বা আলাদা করে জমাতে হয়, বা এক্সট্রা কিছু কাজ করে তারপরে জমাতে হয়, বা এক্সট্রা কিছু কিনতে গেলে ওটার জন্য আলাদা এফোর্ট দেওয়া লাগে। তো ওদের লাগে না কেন জানেন? ওদের চিকিৎসা আপনি যে কোনো হসপিটালে যান একদম টপ ক্লাসের চিকিৎসা দিয়ে দেবে, কারণ ওদের হেলথ ইন্স্যুরেন্স আছে, প্রত্যেক বছরে ওরা ইন্স্যুরেন্স জমা দেয়। এই ইন্স্যুরেন্স থেকে ধরেন, প্রত্যেক মানুষ তো আর অসুস্থ হয় না, তো ইন্স্যুরেন্সের একটা বিরাট অংশ কিন্তু আনইউজ থাকে, ওইটা যার ক্ষমতা নেই বা যার টাকা কম সে গেলে তার চিকিৎসা কিন্তু ওই টাকা থেকে হয়ে যায়। এবং হুমায়ুন আহমেদের আমি সেদিন একটা সাক্ষাৎকার দেখছিলাম, উনি মারা গেছেন 2012-তে। ওই সময় উনি বাংলাদেশে আসছিল চিকিৎসার মাঝখানে। তো বলছে আমার চিকিৎসার জন্য উনি খরচ করছে কোটি খানিক। বলছে আমার যখন টাকা শেষ হয়ে গেল আমি আমেরিকার একটা হসপিটালে যে ভর্তি হয়ে গেলাম, তো ওই হসপিটালে সব ফ্রি। বলছে ওনারা আমার এই পর্যন্ত 2-3 কোটি টাকার চিকিৎসা করে দিয়েছে। বুঝতে পারতেছেন বিষয়টা? মানে আপনি বিদেশি নাগরিকও যদি হন,
আপনি শুধু হসপিটালে পৌঁছানোর দরকার, আপনি যদি অসুস্থ হন সব দায় দায়িত্ব ওদের, আপনার কাছে 1 টাকা চাবে না। কিন্তু এই গতকালকে না গত পরশু নিউজ দেখেন, বাংলাদেশের ওই যে কোন নাটকের অভিনেত্রী, ওনার ভাই অ্যাক্সিডেন্ট করে হসপিটালে গেছে, টাকার জন্য হসপিটালে ভর্তি করে নিয়ে মারা গেছে, এই বাংলাদেশের নাটকের অভিনেত্রী, তার ভাই, যে কি নাম দেখলাম, হ্যাঁ হ্যাঁ, মাহি নাকি, হ্যাঁ ওরকম কি একটা সামিরা নাকি দেখলাম না, আমি ভালো চিনি না ওনাদের, ওনার নাটক হয়তো বা খুব বেশি দেখা পড়ি। তো বুঝেন অবস্থা, এই জন্য ওদের সঞ্চয় লাগে না ভাই, ওর ইন্স্যুরেন্স আছে, ও যেটা করতেছে ওর লাইফ মোটামুটি মনে করেন যে সুন্দরভাবে চলে যাচ্ছে। তো আমি আপনি সেটা করতে পারতেছি না, এই কারণে আমার লাইফের যে মানে এক্সপেন্স, এটা অনেক বেশি আমরা বাধ্য হয়ে কমাই ফেলি, বাধ্য হয়ে কমাই। যেরকম আমরা একটা কাজ করি যে বিপদে না পড়লে ডাক্তারের কাছে যাবো না, কিন্তু ওরা কিন্তু বছরে প্রত্যেক বছরে 2 বার ডাক্তার দেখায়, 2 বার সব কমন টেস্ট গুলা করে, চোখ, দাঁত, এই সবগুলো নিয়ে ওরাই করে। এই জন্য আমরা বুড়ো বয়সে আমরা চোখে দেখি না, চোখে ছানি পড়ে, দাঁত 50 বছর পরে পড়ে যায়, দাঁতে এখনই এই যে বড় বড় গর্ত তৈরি হয়ে যায়, কারণ আমরা তো ডাক্তারের কাছে তো জীবনে যাইনি, তাই অফিসার রাখি। তো এই জন্যে ওদের কালচারটা সম্পূর্ণ ডিফারেন্ট দেখবেন, ওরা অন্যভাবে ভাই লাইফ লিড করে, আর আমরা সম্পূর্ণ অন্যভাবে লাইফ লিড করি। তো এই সবকিছুর কারণেই এই ডিজিটাল প্ল্যাটফর্ম গুলো আসলে ওইসব দেশেই সবচেয়ে ভালো মানে চলে, বা ওইসব দেশ নিয়ে মানুষ করতে চায়। তো এই জন্যে আমরা যখন কাজ করবো আমাদের টার্গেটই থাকবে যে ওই ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির মানুষ। এখানে আরো একটা বিষয় আছে, যদি আপনি একটা ওয়েবসাইট বা একটা ইউটিউবের কন্টেন্ট ইংলিশে বানান, এটা সারা পৃথিবীর মানুষের জন্য ওপেন। বাংলায় করলে শুধুমাত্র আমাদের দেশের 18 কোটি আর পশ্চিমবঙ্গের 10-12 কোটি, এই 30 কোটির ভিতরে সীমাবদ্ধ। কিন্তু ইংলিশে বানাইলে এটা পৃথিবীর পুরা 7 বিলিয়ন অ্যারাউন্ড যে জনসংখ্যা আছে, এই পুরো 7 বিলিয়নের জন্য উন্মুক্ত। তাহলে সেখানে সুযোগটা বাড়ছে, স্বাভাবিকভাবে সবাই চাই যে আমি ইন্টারন্যাশনালি কাজ করবো এবং ইংলিশেই করবো content। তো এই জন্যে সবাই বলে কি ভাই, তাহলে আমি তো আমেরিকান ভিজিটর চাচ্ছি, ওইখানে তো ইনকাম বেশি, তাহলে কি আমি এখন ওয়েবসাইট নিয়ে কাজ করতে গেলে তোল পিতল বানিয়ে আমেরিকায় চলে যাবো? তোল পিতল বানিয়ে যাবেন, আমার ভিসা দেবে নাকি আপনি যাবেন? হ্যাঁ, ওদের দেশে যাওয়ার তো সুযোগ না, তাই না? তো এখন তাহলে কিভাবে ওদের পাবো আমি? এদের পাবো এই কিওয়ার্ড দিয়ে। কিভাবে? ধরেন আপনি কি কখনো সার্চ করছেন যে কথার কথা মোগো গাই পান রেসিপি, জীবনে সার্চ করেছেন? করিনি আমরা, তাই না? আমরা সার্চ করি কি খিচুড়ি, বিরিয়ানি, এসব সার্চ করি। ওরা সার্চ করে জানেন, আমি তো সব খাবারের নাম মনেও নেই, জানিও না। মোগো গাই পান রেসিপি, তারপরে কি অমুক কফি তমুক ইয়ে, হ্যাঁ, মানে বিভিন্ন রকম অদ্ভুত অদ্ভুত জিনিস, নাম শুনলেই অবাক হতে হয়। এই যে একটু আগে যে ভিডিও দেখলাম, ওর ভিতরে একটা ড্রিঙ্ক খাচ্ছিল, কি যেন একটা নাম বললো, তা মনে নেই এখন আর। হ্যাঁ, তো এমন অদ্ভুত অদ্ভুত জিনিস, তো ওরা সার্চ করে। কারণ কি জানেন? কারণ ধরেন আমরা এখানে তো সবাই কম বেশি শুক্রবার বা উইকেন্ডে একটু ভালো খাবার খাই, তো মাংস খাই, তাই না? তো মাংস আমরা কি করি, বাজার থেকে কিনে নিয়ে যাই। আমাদের মা বলেন, বউ বলেন, ভাবি বলেন, বোন বলেন, তারা রান্না করে আলু দিয়ে ঝোল করে রান্না করে আপনার সামনে দিয়ে দেয়। আপনি সুন্দর করে খেয়ে আয়েশ করে খেয়ে আপনি উঠে আসেন, ঠিক না? প্রত্যেক সপ্তাহে একই ভাবে চলতেছে, একই সিস্টেম, একই রেসিপি। সর্বোচ্চ কি করেন আপনি, হয়তোবা ওটা পান্তা ভাত দিয়ে খাচ্ছেন, অথবা অথবা ডাল দিয়ে খাচ্ছেন, অথবা সালাদ একটু টমেটো বাদ দিয়ে একটু শশা খাচ্ছেন, এরপরে কিন্তু রেসিপি চেঞ্জ হচ্ছে না। কিন্তু ওরা প্রত্যেকটা খাবার দেখা যায় 50টা ভেরিয়েশনের রেসিপি বানায় খাচ্ছে, ট্রাই করে, বিভিন্নভাবে ট্রাই করে। করার ইকুইপমেন্টও আছে, আমাদের সব ইকুইপমেন্টও অ্যাভেলেবেল না। চিজ কিনতে যাইতে হয় ওই এইচএমএম রোডের মধ্যে, কিনতে গেলে আমার অস্বস্তি হয়। মানে আমি বাড়ি মাঝে মাঝে পিৎজা বানাই খাই আর কি, ঠিক আছে? বাইরের চেয়ে বাড়ি বানাই আমরা খাই। তখন ওই পিৎজার বিভিন্ন ইকুইপমেন্ট লাগে, যেরকম ওই চিজ লাগে, তারপরে ক্যাপসিকাম লাগে, তারপরে আপনার ইয়ে সস টস হাবি জাবি ওই ইয়া লাগে, মেয়োনিজ লাগে, তারপরে আপনার ওই কি ভিনেগার বলে ওটা, ওইটা লাগে। তো হাবি জাবি ওই আমার বউ লিখে টিখে দেয়, ওই এবার কিনতে যায় আমার এই সেভেন রোডে, ওই ভিড়ের মধ্যেই যাইতে মনে করেন কি অস্বস্তিটা লাগে, এই সেভেন রোডের মধ্যে যে অবস্থা থাকে সবসময়। ওইখানে যে ওরিয়েন্টে যায় তারপরে কিনে আনতে হয়। তারপরে অনেক সময় ওদের এখানে সব থাকে না। তো এই জিনিসটা আমি আমার এলাকায় পাচ্ছি না। ওই এক পিৎজা মানে খাইতে যদি 10 কিলো
ড্রাইভ করে যে তারপরে ওই জায়গায় যে যদি আপনার ওই ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে তারপরে যদি কিনতে হয় তো খাওয়ার রুচি থাকবে না স্বাভাবিকভাবে। কিন্তু ওদের দেশে এগুলো তো সহজলভ্য, এই কারণে ওরা ট্রাই করতে পারে, সবসময় হাতের কাছে পাওয়া যায়, অর্ডার দিচ্ছে চলে আসতেছে। আপনি যশোরে বসে এটা অর্ডার দেওয়ারও সুযোগ নেই, দেখেন আপনি। আর চাইল্ড ডালে যদি একবার ভুলে অর্ডার দিয়েছেন, ওকে কলেজ জেলায় আপনি অদৃষ্টে ফোন টোন বন্ধ করে দিতে বাধ্য হবেন, সিম টিম বন্ধ হয়ে যাবে আপনার। আগের দিন আমার দেখি ফোন, আমি জীবনেও চাল ডাল থেকে আমার নিজের অ্যাকাউন্টে কোনোদিন অর্ডার দিইনি, শুধু ওই ভয়তে এবার ওদের কলেজ জেলায় বিপদ হয়ে যাবে। সেদিন সন্ধ্যা থেকে কল দিয়েছে আমার যে স্যার আপনার কি একটু সময় পাবেন, আমি বলছি, হ্যাঁ কে, বলছে আমি চালনা থেকে। আমি বলছি ভাই কাইন্ডলি আমার নাম্বারটা একটু স্প্যাম লিস্টে বা ব্ল্যাক লিস্টে ঢুকাই দেন, আমি চালনা থেকে অর্ডার করি না। আচ্ছা 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 স্যার থ্যাংক ইউ, তাহলে আপনার নাম্বারটা আমরা ব্ল্যাক লিস্টে। ওই যে কল, সময় নেই অসময় নেই, মানে যারা জানে তারা, আমি আর কি বলবো। আর ওই যে বাংলাদেশের কল সিম কোম্পানি গুলোর মতো, এবং ফোন দিয়ে আপনাকে অমুকের শুভেচ্ছা, আমাদের কল রেট চলতেছে তমুক। তো আমি বাধ্য সব প্রমোশনাল কল এসএমএস সব বন্ধ, আমার অফার টফার আমার ভাই দরকার নেই। আমার নাম্বারে আমার কোনো কলও দেয় না, এসএমএসও দেয় না। চাইলে কিন্তু বন্ধ করে দেওয়া যায়, আপনারাও চাইলে বন্ধ করতে পারেন যদি ডিস্টার্ব মনে হয়, ঠিক আছে। তো আমিও বন্ধ করে রাখি, ও দূর অসুস্থ জিনিসপত্র এসব ভালো লাগে না এখন। তো এই যে বিষয়গুলো, যে আমাদের দেশে যে জিনিসগুলো পাওয়া যায় না বা সহজলভ্য না, ওদের দেশে পাওয়া যায়, ওরা জানে ওই জিনিসগুলো, ওদের জিনিসগুলো এইভাবে ডেভেলপ। আমরা যেরকম ৩ বেলা ভাতই খাই, খাচ্ছি তো খাচ্ছি। আমার আব্বুর একটা গল্প বলি। আমার আম্মু মাঝে বলতেছে যে সবাই তো একটু মানে বেশি আমরা এই ইয়ে টিয়ে খাবার খাওয়া যাচ্ছে, তো আমাদের উচিত ওজন কমানো, একটু রুটি টুটি খাওয়া যায়। তা আমার আব্বু বলছে কি খাওয়ার আগে না পরে, বুঝতে পারছেন? মানে বলছে রুটি কি খাবো খাওয়ার আগে না পরে? হ্যাঁ, মানে ভাত যে খাবে না রুটি খাবে শুধু, সেটা তার মানে ইয়েতে নাই। রাত্রে ধরেন বাজার থেকে হাবিজাবি খাইছি অনেক কিছু, তারপরেও এক মুঠ ভাত না খেলে মনে হয় যেন কি খাইনি, দুনিয়ার মনে হয় কিছু আর বাইসে নেই, আগে খাওয়া দরকার, ঠিক না? আমরা ওইভাবে ডেভেলপড, ওইভাবে আমাদের জিন, ওইভাবে আমাদের ব্রেন সবকিছু ছোটবেলা থেকে এইভাবে ডেভেলপ হয়েছে, ঠিক আছে। তো আমি ওই দেখি আমার মেয়েরে, ওর মা হচ্ছে, ও রাত্রে অনেক সময় জেগে থাকে, ওর ১.৫ বছর বয়স, ১.৫ বছর পার হয়েছে। তো ওই ওরা হচ্ছে আমরা যে ইয়ে বানাই খাওয়াই, বিভিন্ন রকমের যে বাদাম কিশমিশ, কয়েক রকম চাল ডাল, এটা দিয়ে আমরা সুজি করি, ওটা ওরে ওরে খাওয়াই। হ্যাঁ, তো ওরে দেখি ওই সন্ধ্যাবেলায় একটু ভাত খাওয়ায়, একটু এ খাওয়ায় ও খায়। তো আমার একদিন বলছে দেখিছো, ওর রাত্রে বেলায় সুজি না খাওয়ালেও ঘুম পড়ে না। তা আমি বুঝলাম ওই ছোটবেলা থেকে ওই যে অভ্যাস করা, ওই সুজি না খাইলে ওর মানে শরীরের ভিতরে ওই ফিল আসতেছে না যে আমি আমার দিন সম্পূর্ণ হয়েছে। তো ছোটবেলা থেকে যেটা ডেভেলপ করাবেন সেটা ডেভেলপ হবে, এটাই স্বাভাবিক। তা আমি বলছি তো এটা তো চেঞ্জ করা দরকার, কারণ সারা জীবন তো সুজি খেতে পারবে না, আস্তে আস্তে একটু অন্য খাবার দাও বা অন্য টাইপের জিনিসপত্র দাও। তো এখন চেষ্টা করতেছি আমার এটা চেঞ্জ করা, কিন্তু ওই সুজি ওই খানিক পর পর এসে সুজি সুজি এরকম এরকম করে। হ্যাঁ। আর কিছুদিন হয়েছে বিস্কিট বিস্কিট খাইতে পছন্দ করতেছে, ওই নতুন নতুন বিভিন্ন খাবার খাচ্ছে তো, যেটা একটু সুস্বাদু সেটা বেশি চাই। তো কিছুদিন বলছে বিস্কিট বিস্কিট। তো ওই কয়েকদিন মানে রাত্রে ঘুমাতে যাবে তাও ওই জিকির করতেছে বিস্কিট বিস্কিট। তো ওই এই কয়দিন আবার আমরা সরাই সরাই রাখতেছি, কিনতেছি না, কম কিনতেছি, অন্য কিছু তো বোনাচ্ছে, আস্তে আস্তে হচ্ছে। তো এটাই আমি বুঝলাম যে যা অভ্যাস করাবেন আস্তে আস্তে ওইটাই হবে। তো আমাদের অভ্যাসটা ওইরকম হয়ে গেছে, আমাদের বাবা মা হয়তো বা ওইভাবে ট্রাই করে নাই যে ভাত না খেয়ে অন্য কিছু খাওয়া যেত বা সেটা মেইন ডিশ হতে পারতো, সেটা আমরা এখনো ট্রাই করি না। এই কারণে এই যে ওজন বেড়ে গেলে যে আমি ওজন কমানোর জন্য কত চেষ্টা করি, হয় না। ২-৪ দিন মনে করেন এইটা খাই, পরের দিন যেমন আগে পেট পুরে ভাত খেয়ে নি, তারপরে ডায়েট দেখবানে প্ল্যান দেখবানে পরে, ঠিক আছে। গরু গরু দেখলে তো মাথা পুরো মনে করেন যে নষ্ট হয়ে যাবে। তো এখন এই কথাগুলো বলার কারণ হলো যে ওরা এই জিনিসগুলো সার্চ করে, কারণ ওরা ওই জিনিসগুলো খায়, নাম জানে, সার্চ করে। কারণ আপনি যদি ওই টপিক গুলো নিয়ে কাজ করেন, তাহলে ওরাই তো আপনারা ভিজিট করবে। আর আপনি যদি পান্তা ভাত, খিচুড়ি, ডাল, হ্যাঁ, গরুর মাংস ভুনা, এসব দিয়ে সার্চ করেন বা এসব নিয়ে কাজ করেন, তাহলে আপনারা বাংলাদেশিরাই সার্চ করবে, এশিয়ানরাই সার্চ করবে, এসব মানে এদের কালচার এটা, ঠিক না? আপনি হিসাব করে দেখেন
যে আপনি যে দেশের কালচার সেই অনুযায়ী যদি আপনার ওয়েবসাইটে টপিক সাজান বা ওরা যে বিষয়গুলো সার্চ করে তাহলে ওরা ভিজিট করবে। আর আমাদের কালচার নিয়ে যদি আপনি টপিক সাজান তাহলে আমরাই সার্চ করবো, এটাই স্বাভাবিক। তাহলে এইটার জন্য আমার আমেরিকায় চলে যাওয়ার দরকার নেই, আমি বাংলাদেশে বসেই ওরা যে টপিক গুলা বা যে বিষয়গুলো নিয়ে, ধরেন আমি কাজ করতেছি সে ফর এক্সাম্পল আমার ওয়েবসাইটে স্পোর্টস নিয়ে, ধরুন স্পোর্টস রিলেটেড আমার একটা ওয়েবসাইট, কারণ এই ওয়েবসাইটে যদি সব আমি ক্রিকেট কভার করি তাহলে স্বাভাবিকভাবে এখানে আমেরিকানরা আসবে না, কারণ আমেরিকানরা ক্রিকেট খেলেও না পছন্দও করে। এখানে আসবে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, যারা যারা ক্রিকেট খেলে ওরা দেশ আছে বা যারা পছন্দ করে তারা সার্চ করবে, তারা আসবে। কিন্তু আপনি যদি বেসবল, হকি, আইস হকি, তারপরে হচ্ছে বাস্কেটবল এইসব নিয়ে কাজ করেন তাহলে আবার আমেরিকান ভিজিটর পাবেন, কারণ ওরা এগুলো খেলে, এগুলো পছন্দ করে। তো ফ্যাক্ট হলো আপনার ওয়েবসাইটে কোন ধরনের ভিজিটর আসবে এটাও আপনার কিওয়ার্ড বা টপিকের উপরে ডিপেন্ড করে, অন্য কিছুর উপরে না। আমি বুঝাতে পারলাম? মানে আমি কিন্তু বলছি ডিজিটাল মার্কেটিং সব কিন্তু আপনার লাইফের সাথে কানেক্টেড, সবকিছু আপনি লাইফ যত ভালো বুঝবেন তত আপনি ভালো ডিজিটাল মার্কেটিং করতে পারবেন। ঠিক আছে, তো এখন বিষয়টা হলো যে আমাদের তাহলে এই যে বিষয়গুলো আমরা আজকে আলোচনা করলাম যে কিওয়ার্ড কেন এত বেশি ইম্পর্টেন্ট, প্রথম কারণ হলো ওয়েব পেজ গুলো র্যাঙ্কি করে কিওয়ার্ডের উপরে বেস করে। দ্বিতীয়ত আপনি ভিজিটর কোথা থেকে পাবেন এটাও ডিপেন্ড করে কিওয়ার্ডের উপরে, এবং ভিজিটর কি পরিমাণ পাবেন, আদতে আপনি ওই কিওয়ার্ডে গুগলের টপে যেতে পারবেন কিনা সবই ডিপেন্ড করবে কিওয়ার্ডের উপরে। তাহলে কিওয়ার্ড ইটসেলফ খুবই গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট ওয়েবসাইটের জন্য। ঠিক আছে, ধরেন এই ডিজিটাল মার্কেটিং এই টপিকে আমি কাজ করব, কথার কথা আমি একটা ওয়েবসাইট বানাবো ডিজিটাল মার্কেটিং এর উপর। এখন আমার টার্গেট থাকবে যে ডিজিটাল মার্কেটিং লিখে কেউ সার্চ করলে আমার ওয়েব পেজটা সবার উপরে আসবে, এটাই তো টার্গেট। আমি উপরে না আসলে তো মানুষ আসবে না, মানুষ আসলে টাকা নেই। তাহলে আমি ওই যে টপে যাব, এই টপে আমি আসলে যেতে পারবো কিনা এটা প্রথম বিবেচনার বিষয়, যে আমি এই টপিকে কাজ করলে আমি টপে যেতে পারবো কিনা। কারণ ধরেন আমার মনে খায়েশ হলে আমি এমপি হবো, আমি শুধু খায়েশ হলেই কি হবে, এমপি আদৌ আমি হতে পারবো কিনা সেটা অ্যানালাইসিস করতে হবে না। আমি আন্দাজে মনে করেন যে গায়ে গায়ে পোস্টার মেরে দিলাম এমপি পদপ্রার্থী, তো কি হলো, মানুষ হাসাহাসি করবে, পাগল বলবে, এমপি তো হওয়া হবে না। কিন্তু আপনি যদি প্ল্যানটা এভাবে সাজাতেন যে আপনার যদি এমপি হওয়ার ইচ্ছা হয়, এটা আপনাকে মানে ছাত্র জীবন থেকে এটা প্ল্যানিং করা উচিত ছিল, তাই না? আপনি ছাত্র জীবনে রাজনীতি শুরু করবেন, আস্তে 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 আপনি একটা ভালো পর্যায়ে গিয়ে পরিচিত হবেন, মানুষের সাথে মিশবেন, কাজ করবেন, আস্তে আস্তে যে আপনি একটা জায়গায় পৌঁছাবেন। আপনি যদি এখন আমার মনে হলো যে আমি এমপি হবো, এটা কি সম্ভব? না, সম্ভব না। তাহলে এই ব্যাপারটাও এরকম যে আমি ডিজিটাল মার্কেটিং এর সেকশনটাতে আমি টপ করব, আসলে আমি টপ করতে পারবো কিনা এই অ্যানালাইসিসটা প্রথমে জরুরি। আমার মনে হলেই হবে না, আমার মনে হলে দুম করে একটা ওয়েবসাইট বানাই দিলাম আর ওটা টপে চলে যাবে, এটা ভাবার কোনো কারণ নেই। তাহলে অ্যানালাইসিস করতে হবে। দ্বিতীয়ত হলো আমি র্যাঙ্ক করলে আসলে কি হবে, আমি জানি এমপি হলে কি হতে পারে, আর আমি ডিজিটাল মার্কেটিং টপিকে আমি গুগলের টপে গেলাম, এই টপে গেলে কি হবে এটা যদি আমি না জানি তাহলে টপে যে লাভ কি, তাই না? এখন কি হবে বলতে, ওই টপিকে র্যাঙ্ক করলে আমি কি পরিমাণ ভিজিটর পেতে পারি এবং সেই ভিজিটর দিয়ে আমার কি পরিমাণ আর্নিং হতে পারে এই অ্যানালাইসিসটাও জরুরি, তাই না? ধরেন আমি একটা দোকান দেব, এখন এই দোকান দিলে আমার কি পরিমাণ সেল জেনারেট হবে, কি পরিমাণ প্রফিট হতে পারে, এটা না জেনে বুঝে কি একটা দোকান দেওয়া যায়? ধরেন আপনি একটা লোকাল বাজারের দোকানে দোকান নিলেন, আপনি নিয়ে সেই জায়গায় দুনিয়ার আইফোন, হ্যাঁ, অ্যাপলের বিভিন্ন প্রোডাক্ট, বিভিন্ন ধরনের লাক্সারিয়াস আইটেম সাজায় রাখলেন, ওই বাজারে কি ওটা বিক্রি হবে? বিক্রি হলে কয়টা বিক্রি হবে? স্বাভাবিক। কিন্তু আপনি ঢাকায় একটা ভালো জায়গায় নেন, আপনি দিলে আপনার মোটামুটি সেল হবে, কারণ ওইখানে ওই ক্রয় ক্ষমতার মানুষ আছে। আপনার লোকাল বাজারে দিলে ওইখানে ম্যাক্সিমাম মানুষেরই ওই ক্রয় ক্ষমতা নাই। তাহলে আপনাকে অ্যানালাইসিস কিন্তু সব দিক দিয়ে করতে হবে। হ্যাঁ, এখানে সব কিন্তু ক্যালকুলেশনের ব্যাপার। একটা ওয়েবসাইট আপনি যদি প্রপার ক্যালকুলেশন করে কাজ করতে পারেন
ওই ওয়েবসাইটে আর্নিং আসবে। আর আপনি যদি আন্দাজে ডিল মারেন, আমার মনে হলো যে আমি আজকে মেসিরে তো সবাই সার্চ করে, আমি লিওনাল মেসির উপরে একটা কন্টেন্ট লিখবো আমার ওয়েবসাইটে, আমার প্রচুর মানুষ ভিজিট করবে। মামাবাড়ির আবদার। যারা র্যাঙ্ক করে আছে তারা কি দোষ করেছে? গুগল ওদের কেন সরাবে? তাহলে আপনাকে প্রথমে ওই অ্যানালাইসিস গুলো করতে হবে যে আমি কিভাবে এখানে র্যাঙ্ক করতে পারি, আর র্যাঙ্ক করলে আমার কি বেনিফিট আছে। এই দুইটা জিনিস যদি ক্লিয়ার হন, তাহলে ওয়েবসাইটে কাজ করা খুবই সহজ। তো এটাও ডিপেন্ড করবে কার উপরে? কিওয়ার্ডের উপরে। আপনি ওই কিওয়ার্ডে আসলে র্যাঙ্ক করতে পারবেন কি পারবেন না। দ্বিতীয়ত, র্যাঙ্ক করলে কি পরিমাণ ভিজিটর পাবেন। কিরকম, আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে দেখি। ধরেন ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ড দিয়ে দেখাই। এই যে ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ড, ঠিক আছে? সেখানে দুইটা টার্ম আছে, একটা হলো সার্চ ভলিউম, নাম কি? সার্চ ভলিউম। আর একটা হলো কিওয়ার্ড ডিফিকাল্টি। সার্চ ভলিউমটা কি? একটা কিওয়ার্ডে আপনি যদি গুগলের টপে র্যাঙ্ক করতে পারেন, তাহলে মান্থলি কি পরিমাণ ভিজিটর পাবেন, সেটাই হলো ওই কিওয়ার্ডের অ্যাপ্রক্স সার্চ ভলিউম। এটা বেশি কম হতে পারে, বাট একটা আইডিয়া তো পাওয়া যায় যে এই কিওয়ার্ডে আমি যদি গুগলের টপ করি, তাহলে আমি এই পরিমাণ ভিজিটর পেতে পারি। এই যে যে পরিমাণ ভিজিটর পাওয়ার সম্ভাবনা আছে, এটাই হলো ওই কিওয়ার্ডের সার্চ ভলিউম। ক্লিয়ার? এরপর আছে কি ডিফিকাল্টি। ডিফিকাল্টি মানে কি? জটিলতা। জটিলতা কিসের? আমি ওই কিওয়ার্ডে র্যাঙ্ক করতে গেলে আমার আসলে কতটুকু জটিলতা আছে, সেটাই হলো ডিফিকাল্টি লেভেল। এখন এই কিওয়ার্ডটা দেখেন, ডিজিটাল মার্কেটিং। সার্চ ভলিউম আমার দুই রকম হয়, একটা হলো কান্ট্রি ওয়াইজ আর একটা হলো গ্লোবাল, মানে পুরো পৃথিবীব্যাপী। এখানে আমাদের ইউএসএ বাই ডিফল্ট সিলেক্ট করা আছে। সো আপনি যদি ডিজিটাল মার্কেটিং এ গুগলে টপ করেন, তাহলে আমেরিকা থেকে প্রত্যেক মাসে ভিজিটর পাবেন 1,65,000। আর সারা পৃথিবী থেকে ভিজিটর পাবেন 8,10,000। ঠিক আছে? গ্লোবাল ভলিউম। ক্লিয়ার? তাহলে বোঝা গেল কি পরিমাণ ভিজিটর আমি পেতে পারি। এইবার আসেন কিওয়ার্ডের ডিফিকাল্টি কত? 89%, ভেরি হার্ড। মানে এই কিওয়ার্ডে র্যাঙ্ক করতে গেলে আপনার খবর আছে, এত সহজ না। মানে আপনি যদি মনে করেন যে আমি প্রথমে ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা ওয়েবসাইটে কাজ করবো আর র্যাঙ্ক করে ফেলবো, র্যাঙ্ক করলে তো লাখ লাখ ট্রাফিক, লাখ লাখ টাকা চলে আসলো, হবে না। ধরুন বাংলাদেশ ফুটবল টিম এখন যদি চিন্তা করে যে বিশ্ব চ্যাম্পিয়ন হবে, কোনো অর্থে সম্ভব? সম্ভব না। ওর কি করতে হবে এখন? বাংলাদেশ ফুটবল টিমকে এখন তার সমসাময়িক যে দলগুলো আছে বা সমপর্যায়ের, ওদের সাথে জেতা শিখতে হবে। ওদের সাথে জিততে জিততে এরপরে ও এশিয়ান লেভেলে তখন কম্পিটিশনে নামবে, আস্তে আস্তে ওই পর্যায়ে জেতা শিখবে, তারপরে একটু ভালো পর্যায়ে ইউরোপিয়ান ফুটবলের সাথে কম্পিট করবে, এরপরে গ্লোবাল পর্যায়ে যাবে। বাংলাদেশ ক্রিকেটে কি হয়েছে দেখেন, একটা সময় 2010, 8, 9 সালের দিকে বাংলাদেশ টিম শুধু জিম্বাবুয়ের সাথে খেলতো। ওই সময় যারা খেলা দেখছে জানবে, বাংলাদেশ জিম্বাবুয়ে যাইতো আর ওরা শুধু আসতো, এবং প্রচুর কম্পিটিশন হইতো, বাংলাদেশ হারতো। ওই সময় জিম্বাবুয়ের সাথে সিরিজ হাড্ডাহাড্ডি লড়াই হতো। এখন দেখেন জিম্বাবুয়ের সাথে বাংলাদেশ খেলে কালে ভদ্র, কিন্তু ওই সময় খেলে কি উপকারটা হয়েছে? ওই কনফিডেন্স গুলো গ্রো করছে। কোথায় সমস্যা, এগুলো বের হয়েছে পরে। এখন বাংলাদেশ টিম কিন্তু একটা লেভেলে চলে গেছে। এখন ইন্ডিয়ার সাথে খেলা হলেও আমরা আশা করে কিন্তু থাকি যে বাংলাদেশ জিতে যেতে পারে। ইন্ডিয়া টপ ক্লাস টিম, বিশ্বের সবচেয়ে ভালো টিম, তারপরে আমরা আশা রাখি এবং বাংলাদেশ যেতেও, বাংলাদেশ এখন যেতে। কিন্তু ওই 10 সালে যদি এটা চিন্তা করতো, তাহলে কিন্তু সম্ভব ছিল না। ওইটার জন্য একটা ভিত গড়তে 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 আজকে একটা পর্যায়ে। তো একটা ওয়েবসাইটের ক্ষেত্রেও সেম, যে আপনি সবসময় টপ ক্লাস কিওয়ার্ড, টপ ক্লাস বিষয় নিয়ে কাজ করবেন, আর লাখ লাখ ট্রাফিক জেনারেট করবেন, এটা হবে না। আপনাকে প্রথমে ছোট থেকে চিন্তা করতে হবে। আপনাকে চিন্তা করতে হবে ডিজিটাল মার্কেটিং টপিকের ভিতরে যে ছোট ছোট বিষয়গুলো আছে, এগুলো নিয়ে আমি প্রথমে কাজ করব, যেগুলোতে কম্পিটিশন কম। ধরুন ডিজিটাল মার্কেটিং এর ভিতরে হাজার হাজার টপিক আছে না? হাজার হাজার লক্ষ লক্ষ টপিক আছে। তোর ভিতর থেকে যে টপিক গুলোতে কম্পিটিশন কম, ওই টপিক গুলোতে যদি আপনি এখন র্যাঙ্ক করতে পারেন, তাহলে গুগল কিন্তু আপনার উপর একটা ভরসা করবে যে না, এ তো অন্যান্য টপিকে ভালো করে। তখন কিন্তু বড় জায়গার জন্য আপনাকে বিবেচনা করবে। ধরেন আপনি একটা দলের হয়ে যদি রাজনীতি করেন, কথা কথা আবার এমপি ইলেকশনের কথা, আপনি যদি আপনার এলাকাতে প্রথম ভালো একটা প্রভাব বিস্তার করতে পারেন, তখন ওয়ার্ডে আপনি ভালো কাজ করলেন, এরপর ইউনিয়ন পর্যায়ে একটা ভালো কাজ করলেন, এরপর উপজেলা পর্যায়ে একটা ভালো কাজ করলেন, এবার একটা ভালো ফ্যান বেস তৈরি হলো, আপনার উপর লোকে ভরসা করলো, তখন কিন্তু কেন্দ্র আপনার উপর ভরসা করবে যে না, একে নমিনেশন দেওয়া যায়।
গুগলও ঠিক ওইটাই করে, আপনার উপরে আগে রাখবে যে আপনি লোকালেই কেমন করতেছেন, এরপর দেখবে একটু বড় রেঞ্জে কেমন করতেছেন, এরপর দেখবে আরেকটু বড় রেঞ্জে কেমন করতেছেন, এরপরে আপনার একদম গ্লোবাল স্ট্যান্ডার্ডে নিয়ে চলে যাবে। তো এইবার তুমি বড় বড় লেভেলে খেলো, তখন আপনার হিসাব হবে মিলিয়নে, তখন হিসাব হবে বিলিয়নে। কিন্তু প্রথমে আপনি যদি থেকে শুরু না করেন, 1-2 থেকে শুরু না করেন, কখনোই মিলিয়ন বিলিয়নে পৌঁছানো সম্ভব না। তো একটা ওয়েবসাইটের ক্ষেত্রেও তাই ঘটে। আমি চেষ্টা করি একটু বাস্তব উদাহরণ দিয়ে বোঝানোর, সবসময় যে সেটা অ্যাপ্রোপ্রিয়েট বা সম্পূর্ণ মেলে তা না, তবে একটু চেষ্টা করি। আমার মনে হয় একটু বুঝতে আপনাদের সুবিধা হয়তো বা কোনো কোনো ক্ষেত্রে। তো আজকে যে বিষয়গুলো বুঝালাম, মোটামুটি তো একটা ধারণা হয়েছে যে একটা ওয়েবসাইট আসলে কিওয়ার্ডের কতখানি গুরুত্ব হয়েছে, না একটা মোটামুটি একটা কনসেপ্ট দেওয়া হয়েছে। এটাই দাঁড়ায়। এর ভিতরে আমি জানি আপনারা 70% ভুলে যাবেন, সমস্যা নেই, বলেন, হতাশ হওয়া যাবে না। আমরা এগুলো আস্তে আস্তে চর্চা করব, তবেই না আমাদের হবে। আমি যদি এখন একদিনে মনে করি সাইকেল চালানো, অনেক এখানে সব ছেলেরা আমার মনে হয় যে সাইকেল চালাতে পারে, একদিনে কি কেউ সাইকেল চালাতে পেরেছে? পারে নাই। আপনি জানেন যে পড়ে গেলে চলে যাবে, কেটে যাবে, তারপরে আপনি রেগুলার চেষ্টা করেছেন, এরপরে আপনি একটা সময় গিয়ে সাইকেল এখন আপনার বা হাত খেল। আপনি এখন অন্য ছেলে পেলে এই সাইকেল চালাতে পারিস না এখনো, আরে এইভাবে ধর ওইভাবে ধর, ওর কাছে হয়তো বা জীবন বেড়ে যাচ্ছে যে এইভাবে বলতেছে। তো আমাদেরও তো তাই হয়েছিল, এখন কিন্তু আমরা পারি। তো এইটাতেও তাই হবে যে আপনি কেবল সাইকেলের ওই যে খোলে চালানো শেখে না মানুষ, প্রথমে খোলের ভিতর করে, এখন আমরা ওইটা শিখতেছি, আস্তে আস্তে ঠেলতেছি, একটা সময় গিয়ে আপনি সিটে উঠে যাবেন। তো এটা আস্তে আস্তে হবে, ওই প্রথমেই এখন আপনি যদি মনে করেন যে আমি একবারে সিটে উঠবো, হবে না কিন্তু, হতাশ হবেন না, আস্তে আস্তে শিখেন। আমি চেষ্টা করতেছি আমার এফোর্টটা দেওয়ার, আপনারা একটু আপনাদের এফোর্টটা দেন। আপনাদের এফোর্টটা এখন আমি খুব সিম্পল করে দিচ্ছি, বাড়ি যে জাস্ট ক্লাস সম্পর্কে একটু ভাববেন, এই ছাড়া আর কোনো কাজ নেই। ভাবনা চিন্তার চেয়ে বড় কাজ দুনিয়ায় কিছু নেই। যে যা যত ভাবনা চিন্তা শার্প, যে যত ভালো চিন্তা করতে পারে, তত বেশি সাকসেসফুল। এক্সিকিউশন এমনি হয়ে যাবে না, দেখে না? আমি ক্লাসে করাইনি মানে, ঠিক আছে? আর এই থিওরি গুলা খুব ইম্পর্টেন্ট, এই কারণে এত বেশি গুরুত্ব দিচ্ছি। এরপরে দেখে নেন ক্লাস হবে না খুবই শর্ট, থিওরি কমপ্লিট হলে। থিওরি গুলো যদি ভালো না বুঝি, পরবর্তীতে যে আমরা বুঝবোই না যে আসলে কি করছি, ঠিক আছে? তাহলে আজকের মোটামুটি টপিক কি বোঝা গেল? আমার মতো আমি চেষ্টা করলাম অনেক দিক মিলায়। এখন আপনাদের কাজ হবে বাসায় গিয়ে একটু চিন্তা ভাবনা করা, কোথায় কোথায় বোঝেননি নোট ডাউন করা, এবং নেক্সট ক্লাসে এসে আমাকে একটু জানাবেন। তাহলে আমি আবার ওইটা, আমি দেখেন প্রত্যেকটা ক্লাসে কিন্তু প্রিভিয়াস ক্লাসকে একটু রিওয়াইন্ড করতেছি এখন রেগুলার। কেন করতেছি? ওই যে আমি জানি যে আপনারা 70% ভুলে যেতে পারেন, ওটা আমার কিন্তু এক্সট্রা এফোর্ট দেওয়া লাগতেছে। আমি গত ক্লাসও আজকে কিন্তু রিপিট করছি, কেন করছি? কারণ আপনাদের যেন মাথায় আসে, গেঁথে যায় আস্তে আস্তে। তো আমার জায়গা থেকে আমি আমার চেষ্টাটা করতেছি, আপনারা একটু চেষ্টা করুন, ইনশাল্লাহ এটা ভালো হবে। তাহলে আজকে এ পর্যন্ত, কাজ ভিডিও সেভ করুন।